জন্ম মৃত্যুর খেলা প্রতিটা প্রাণীর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানুষ শত চেষ্টা করলেও মৃত্যুর থেকে বাঁচতে পারে না। আলোর বাবা লতিফ সাহেব দীর্ঘদিন জটিল রোগে ভুগছিলেন। বড় মেয়ের মৃত্যু, সঙ্গে সাংসারিক নানা রকম ঝামেলা উনি হার্ট অ্যাটাক করেন। ভোরে উঠে নামাজ পড়ে কাজে যান, অথচ আজ উঠতে পারেননি। বিনা ভেবেছিল শরীর খারাপ, হয়তো কাজে যাবে না, তাই নিজের মতো কাজকর্ম করে বেলা করে স্বামীকে ডাকতে গিয়ে চমকে ওঠেন। শরীর ঠান্ডা, সারা শব্দ না পেয়ে ছেলেকে ডাকেন। লোকটা ঘুমের মধ্যে মারা গেছে, কেউ বুঝতে পারেনি। বিনা বেগম স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন। 15 বছর বয়সে এই লোকটার ঘরে এসেছিলেন। তারপর দীর্ঘ 40 বছরের সংসার। বিয়ের পর 10 বছর পার হলেও বাচ্চা হতো না। কতজন কত কিছু বলেছে, শুধুমাত্র স্বামী সাপোর্ট পেয়ে কখনো দুঃখ ওনাকে ছুঁতে পারেনি। শেষ বয়সে এসে স্বামী সন্তান হারানোর দুঃখ উনি সহ্য করতে পারছেন না। আলো খবর শুনে শ্বশুর শাশুড়িকে সঙ্গে নিয়ে চলে এসেছে। শ্রাবণ কাজের জন্য বাইরে ছিল, ও আসতে লেট করেছে। দাফনের সব দায়িত্ব নিজে পালন করছে। রাহিন ওকে সাহায্য করছে। ফাইজও সবসময় বাবার উপরে নির্ভর করে এলোমেলো চলাফেরা করেছে। আজ বাবাকে হারিয়ে বুঝতে পারছে কতটা ভুল সিদ্ধান্ত ছিল। যদি সময় থাকতে সংসারের হাল ধরতে পারত, তাহলে এই বয়সে এসে বাবাকে অতিরিক্ত টেনশন করে অকালে মরতে হতো না। মানুষ বলে চোর চলে গেলে বুদ্ধি বাড়ে, ওর তেমন অবস্থা। লতিফ সাহেবের 3 ভাই 2 বোন। অন্যদের তুলনায় উনি বেশ গরিব। বাকিদের অর্থনৈতিক অবস্থা বেশ সচল। বিশেষ কোনো এক কারণে লতিফ সাহেবের সঙ্গে ওনাদের সম্পর্ক তেমন ভালো না। আমাদের সমাজে নানা রকম মানুষের বসবাস। রক্তের সম্পর্ক অনেক সময় বেইমানি করে। সম্পর্কের চাইতে টাকা পয়সার মূল্য বেশি ধরা হয়। লতিফ সাহেব গরিব মানুষ। ভাইয়েরা এই কারণে ওনাকে এড়িয়ে চলতেন, পরিচয় দিতে লজ্জাবোধ করতেন। কিন্তু তার মৃত্যুর পর সকলে এসে উপস্থিত হয়েছেন। শ্রাবণ কাউকে না চিনলে ওর চ্যানেলের সুবাদে অনেকে ওকে চিনে। কয়েকজন সহায়তা করছে। লাশ নিয়ে যাওয়ার সময় স্ত্রী, কন্যার বোনদের ডাকা হয়েছে শেষবারের মতো দেখার জন্য। অন্তিম যাত্রা। আসার সময় আনন্দ অনুষ্ঠান হলো, যাওয়ার সময় সেটা হয় না। কত শত প্রিয়জন রেখে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিতে হয়। আলো বাবার জন্য প্রচুর কান্নাকাটি করেছে, বর্তমানে নির্বাক। আবারও বাবার মুখটা দেখে ডুকরে উঠল। ওকে লিমা বেগম ধরে রেখেছেন। ইকবাল মাহমুদ গোরস্থান ময়দানে আছেন। শ্রাবণ একবার আলোর দিকে চেয়ে চোখ ফিরিয়ে নিল। মেয়েটার ফর্সা মুখটা লাল হয়ে আছে। এলোমেলো চুল, ময়লা পোশাক, তবুও বেশ শুভ্র পবিত্র লাগছে। শ্রাবণ এগিয়ে এসে মায়ের কানের কাছে ফিসফিস করে বলল, ঈশা কোথায়? লিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, তুলির কাছে। মেয়েটা চিৎকার চেঁচামেচি শুনে ভয় পাচ্ছে। দাফন শেষ হলে ফিরতে হবে, এখানে থাকলে অসুস্থ হয়ে যাবে। চিন্তা করো না, আমি দেখছি। শ্রাবণ দ্বিতীয়বার আলোকে দেখে ফিরে গেল। ফাইজু শ্রাবণের সঙ্গে খাটিয়া কাঁধে নিয়ে ফুঁফিয়ে উঠল। এই মানুষটার কাঁধে ভর দিয়ে সারা জীবন শান্তিতে চলাফেরা করেছে। সেই মানুষটাকে আজ আজীবনের জন্য রেখে আসতে হবে। বাবা নামের ছাতাটা আজ হারিয়ে গেল। মানুষের জীবনে কখনো কখনো সুখ আর দুঃখ একসঙ্গে এসে হানা দেয়। প্রিয় মানুষের বিরহে অনেক খারাপ মানুষ সঠিক পথে চলে আসে। ফাইজু এক মেয়ের চক্করে পড়ে উচ্চাভিলাষী হয়ে উঠেছিল। মেয়েটার বাবা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা। মেয়ে ওকে সর্বদা প্রলোভন দেখিয়েছে, তুমি বিসিএস দাও, বাবা তোমাকে মেনে নিবে। তাছাড়া মেয়েটার সঙ্গে চলাফেরা করতে গিয়ে নিজের বর্তমান অবস্থা ভুলে গিয়েছিল। যেখানে ওর বাবা পায়ে হেঁটে সারা শহর ঘুরেছে, সেখানেও দামি দামি জুতা ছাড়া পায়ে পড়েনি। ছেলে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, বংশের বাতি হবে, শেষ জীবনের লাঠি হবে। একটা ছেলের কাছে মানুষের কত প্রত্যাশা। এই আশায় লতিফ সাহেব মাথার ঘাম পায়ে ফেলে ফাইজুল লেখাপড়া শিখিয়েছেন। অথচ তার ইনকামের একটা দানও পেটে নিয়ে বিদায় নিতে পারল না। এর মধ্যে মিরাকেল একটা ঘটেছে। বাবার অনুরোধে ফাইজু পুলিশের এসআই পদে লিখিত পরীক্ষায় পাশের পর ভাইবা দিয়েছিল। ফাইজু আশা করেনি টিকবে। ইমেল এসেছে, ওর এক বন্ধু রেজাল্ট নিয়েছে।
শোকের মধ্যে এমন খবর শুনে শোক যেন আরও কিছুটা বেড়ে গেল। ঝামেলা ঝঞ্ঝাট পেরিয়ে দাফন সম্পূর্ণ করে সকলে বাড়িতে ফিরে আসলো। আত্মীয় স্বজন বিদায় নিল। লতিফ সাহেবের ভাই বোনেরা থেকে গেলেন, অথচ নীরার মৃত্যুর সময় ওরা কেউ ছিল না। বিনার ভাই এসেছে, তবে বিশেষ কথাবার্তা বলছেন না। আলোকে চেয়েছিলেন, সেই কষ্ট ওনার মনে ক্ষণে ক্ষণে নাড়া দিচ্ছে। ফাইজুর বড় ফুফি সুফিয়া বেগম আলোর মায়ের কাছে কান্না ভেজা কণ্ঠে বললেন, ভাবি, এতদিন তোমাদের খোঁজখবর না রেখে ভুল করেছি, সেই ভুল আমি আর করব না। তুমি একটুও চিন্তা করো না, যখন যা প্রয়োজন হবে আমাকে বলবে। বলছিলাম কি, ফাইজু বাবার বিয়ের বয়স হয়েছে, এখন চাকরি হলো। আমার মেয়ে নুরির সঙ্গে ওর বিয়েটা দিলে ভালো হবে না? আমিও তোমার দেখাশোনা করতে পারবো, সম্পর্কটা ভালো থাকবে। আলো পাশে ছিল, এহেন প্রস্তাব শুনে জ্বলে উঠল। ভাইয়ের জন্য এত দরদ এতদিন কোথায় ছিল? আলো চোখ মুছে প্রতিবাদ করল, ভাইয়া এখন বিয়ে করবে না ফুফু আম্মা, আমাদের পছন্দসই মেয়ে দেখা আছে, তুমি অন্য কথা বলো। ভদ্রমহিলা বিরক্ত হলেন। বড়দের মধ্যে ছোটদের কথা বলা বেয়াদবি। তাছাড়া আলোকে ওনার বিশেষ পছন্দ না। পথের ঝামেলা ঘরে তোলা মেয়ে। উনি ভ্রুকুসকে বললেন, বড়দের মধ্যে কথা বলো কেন? সব জায়গাতে ঝামেলা না পাকালে হয় না? আমার ভাই তোমাদের দুই বোনের জন্য অকালে প্রাণ দিলেন। তোমরা বোন দুটোই একরকম। একটা নিজের পছন্দে বিয়ে করলো, অথচ সংসার করতে পারল না। নিজে মরল ঠিকই, একটা জঞ্জাল রেখে গেল। আর তোমার কাহিনী কি আর বলবো? এইটুকু বাচ্চা মেয়ে, তার ক্ষমতা দেখে অবাক। আমার ভাইয়ের চিন্তা যদি করতে, তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। মহিলা বেশ কিছু তিক্ত কথা বলে দম নিলেন। মনে হলো কতদিনের রাগ ঝাল সুযোগ পেয়ে মিটিয়ে নিয়ে শান্তি পেলেন। শ্রাবণ ভদ্রমহিলার পেছনে দাঁড়িয়েছিল। কথাগুলো শুনে ওর শান্ত মেজাজ অশান্ত হয়ে উঠল। চুপচাপ সামনে এসে বলল, আলো, এই মহিলাকে তো ঠিক চিনতে পারলাম না, বিয়ের সময় দেখিনি। তোমাদের কাছের কেউ? আলো মিনমিন করে বলল, আমার ফুফু আম্মা। শ্রাবণ ওষ্ঠ কামড়ে বলল, যখন আপনার ভাই কষ্টে ছিলেন তখন খোঁজ করতে পারলেন না, আজ কি লাশ দেখে জীবিত করতে এসেছেন? যেই ফাইজু চাকরি পেয়েছে অমনি মেয়েকে ঘাড়ে ঝুলিয়ে দিতে এসেছেন না? মানে লোভে চকচক করছে। আপনার মতো মহিলাদের পায় না আমার কোটি কোটি সালাম। ঈশার দায়িত্ব আমি নিয়েছি। আপনার সাহস কিভাবে হয় আমার মেয়েকে জঞ্জাল বলার? ভাই মারা গেছে, কোথায় দুঃখ পাবেন? পরিতাপ করবেন তা না, এসেছেন সুযোগ করতে। সুবিধাবাদী মহিলা। শ্রাবণ ধমক দিয়ে উঠল। শুনে আলোসহ প্রায় সকলে চমকে উঠেছে। লিমা বেগম দৌড়ে এসে ছেলেকে ধরলেন। উনি বুঝিয়ে বললেন, বাবা এমন করে না, লোকজন আছে, শুনলে খারাপ বলবে। নতুন জামাই তুমি, বদনাম হয়ে যাবে। শ্রাবণ শুনল না, আরও চেঁচিয়ে উঠল, বদনামের ভয় আমি করি না। তুমি ওই মহিলার কথা শুনেছ? কতটা নিচু মন! ছি! সুফিয়া বেগম লজ্জায় অপমানে কেঁদে ফেললেন। এভাবে অপমানিত হবেন জানতেন না। শ্রাবণ কারো সঙ্গে আপোষ করে না, নিজের কাছে খারাপ লাগলে প্রতিবাদ করতে ছাড়ে না। মাঝে মাঝে কিছু বিষয় যে এড়িয়ে চলতে হয় এই বুঝ ওর মধ্যে নেই। আলো উঠে আসলো, বোঝানোর জন্য বলল, প্লিজ ঝামেলা করবেন না, বাড়িতে লোকজন আছে, খারাপ বলবে। আপনি বরং বাইরে গিয়ে বসুন। শ্রাবণ তীক্ষ্ণ চোখে আলোকে দেখিয়ে নিয়ে চাপা কণ্ঠে বলল, এখনই রেডি হবে, আমরা ফিরব। জাস্ট 5 মিনিট অপেক্ষা করব। শ্রাবণ বেরিয়ে গেল। আলো অসহায় চোখে শাশুড়ির দিকে চেয়ে আছে। সদ্য বাবাকে হারিয়েছে, মা ভাইকে ছেড়ে চলে যেতে হবে ভেবে আরও কষ্ট হচ্ছে। অনেক কষ্টে শাশুড়ির কাছে গিয়ে বলল, আমি যেতে পারবো না মা, আপনি ওনাকে বলুন আমি কিছুদিন মায়ের কাছে থাকতে চাই। মাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে। কয়েকদিন পর মা কিছুটা শান্ত হলে আমি ফিরব। লিমা বেগম বুঝতে পারলেন আলোর সমস্যা, তাই আর ঝামেলা করলেন না। শ্রাবণের কাছে গিয়ে বলতেই ঝামেলা যা হওয়ার হয়ে গেল। শ্রাবণ একটা সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করল না, রাহিনকে নিয়ে বেরিয়ে গেল। মানুষের ভালো যেচে করতে যেতে হয় না, এখানে আলোর বিপদ আছে।
কখন কি হয়ে যায় অথচ মেয়েটা ওকে বুঝলো না। শ্রাবণের রাগ চরম পর্যায়ে পৌঁছে গেছে। তাছাড়া ওকে ঢাকায় যেতে হবে। আলোকে নিজের মতো ছেড়ে দিল। সপ্তাহ পেরিয়ে মাস হতে চলেছে, শ্রাবণের খোঁজ নেই। আলোর সঙ্গে ওর কথা হয় না। ফাইজু ট্রেনিংয়ের জন্য চলে গেছে। নির্জন বাড়িতে একা থাকবে বিধায় বিনার ভাই ওকে নিয়ে গেছে। আলো ঈশাকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরেছে, কিন্তু যার জন্য এখানে আসা তার কোনো খবর নেই। এর মধ্যে আলো রেজাল্ট দিয়েছে, মোটামুটি খারাপ না, বরং ভালো হয়েছে। আলো সিদ্ধান্ত নিয়েছে এখানকার সরকারি কলেজে ভর্তি হবে। অ্যাডমিশন দেওয়ার জন্য পর্যাপ্ত পড়াশোনা হয়নি। পরপর ঝামেলায় জড়িয়ে সব এলোমেলো হয়ে গেল। রেবা হত্যা মামলার আসামি পলাতক। ঝড় আসার আগে যেমন সবটা শান্ত হয়ে ওঠে, তেমনই অবস্থা। আলোর খুব একটা বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। মাকে কাছে আনতে চেয়েছিল, কিন্তু বিনা আসেনি। শ্রাবণ বাড়ির সকলের সঙ্গে যোগাযোগ রেখেছে। ভিডিও কলে ঈশাকে দেখেছে, শুধুমাত্র আলোকে ছাড়া। আলোর ভীষণ অভিমান হয়েছে। চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়েছিল, হঠাৎ বাসার সামনে শ্রাবণের গাড়ি দেখে চমকে উঠল। 1 মাস পর লোকটাকে দেখবে ভেবে দ্রুত নিচে নেমে আসলো। পরপর কয়েকজন ভেতরে প্রবেশ করলো। শেষে শ্রাবণ আসলো। ভদ্রলোক একা আসেনি, সঙ্গে এক মেয়েকে নিয়ে এসেছে। আলো হতাশ হলো। শ্রাবণ এসে লিমা বেগমকে জড়িয়ে ধরল। তারপর ঈশাকে কোলে নিয়ে বলল, মা এভাবে দূরে দূরে থাকলে আমার মেয়ে আমাকে চিনবে তো? পরে দেখা যাবে মেয়ে আমাকে বাবা হিসেবে মানতে পারছে না। ভাবছি এবার গেলে মেয়েকে সঙ্গে নিয়ে যাব, কেমন হবে? লিমা বেগম অমায়িক হাসলেন। ভাসুরের ছেলে মেয়েরা এসেছে, শ্রাবণ নিয়ে এসেছে। গ্রাম থেকে শহরের দূরত্ব অনেক। পড়াশোনার জন্য এখানে থাকবে ভেবে ঢাকা থেকে সোজা ওদের ওখানে গিয়েছিল। চাচাতো বোন লিজা, সকলের ভীষণ আদরের। ও আলো সমবয়সী, একসঙ্গে থাকতে পারবে। শ্রাবণ কথা শেষ করে রুমের দিকে এগিয়ে গেল। আলোকে দেখেও দেখল না। অন্যদের সঙ্গে লিমা বেগম আলোকে আলাপ করে দিলেন। আলো কথাবার্তা বলে কক্ষে ফিরে দেখল শ্রাবণ রুমে নেই। ওয়াশরুম হতে পানির আওয়াজ আসছে। সেদিক চেয়ে অপেক্ষা করল। বেশ কিছুক্ষণ পরে শ্রাবণ বাইরে বের হলো। আলো সোজাসুজি ওর সম্মুখে গিয়ে মাথা নিচু করে বলল, সরি, আমি সেদিন মায়ের জন্য থাকতে বাধ্য হয়েছিলাম। আপনাকে না বলা আমার উচিত হয়নি। প্লিজ ক্ষমা করে দিন। শ্রাবণ পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চিরুনি করতে করতে উত্তর দিল, সরি কেন বলছো? তোমার ইচ্ছা হয়েছে থেকেছ, এখানে আমার কি বলার আছে? শ্রাবণের খাপছাড়া কথা শুনে আলোর চোখ ছলছল করে উঠল। কষ্ট পাচ্ছে ভীষণ, তাই কিছু এগিয়ে এসে শ্রাবণের পাশে দাঁড়িয়ে বলল, বললাম তো সরি। আপনি রাগ করে আমার সঙ্গে কথা বলছেন না, আমি বুঝতে পারছি। প্লিজ রেগে থাকবেন না। শ্রাবণের কপালে ভাঁজ পড়ল। পাশ ফিরে ব্রুকুসকে বলল, বুঝতে পারছো? তাহলে কথা বলতে এসেছো কেন? আমার দায় পড়েনি যে বারবার তোমাকে উদ্ধার করতে যাব। আমি বুদ্ধিহীন, আবেগী, তোমার মতো মেয়েদের অপছন্দ করি। প্লিজ আমার থেকে দূরে থাকার চেষ্টা করো। তোমাকে দেখলে আমার ভীষণ রাগ হয়, সহ্য করতে পারি না। নির্বোধ মহিলা। শ্রাবণের তিরস্কারপূর্ণ কথা শুনে আলোর চোখে ফেটে পানি বেরিয়ে আসলো। নাক টেনে ফুফিয়ে বলল, আমি তো ইচ্ছা করে এমন করিনি। বাবাকে হারিয়ে মা কেমন অসহায় হয়ে পড়েছিল। মেয়ে হয়ে কিভাবে পারতাম মাকে ফেলে চলে আসতে? বাবাকে যে হারিয়েছে সেই বুঝে বাবা হারানোর যন্ত্রণা। আপনি কি বুঝবেন? আলোর ইঙ্গিত শুনে শ্রাবণ দাঁত কিরমির করে বলল, আমার বোঝার দরকার নেই। আমার ঘর দখল করেছ, ভালো কথা। আমার মন দখল করতে তুমি চেষ্টাও করো না। তোমার দম আমার জানা হয়ে গেছে। তোমাকে মেনে না আমার পক্ষে আপাতত সম্ভব হচ্ছে না। যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ। আলো ফুফিয়ে উঠল। চোখের পানি গাল বেয়ে বুকের উপরে আষ্টে পড়ছে। নাক লাল হয়ে উঠেছে। শ্রাবণ সেদিকে বেশিক্ষণ তাকাতে পারল না। আলোর ওপরে ভীষণ রাগ জমা হয়ে আছে।
ইচ্ছা করে কিছু তিক্ত কথা শুনিয়ে দিয়ে এখন কেমন খারাপ লাগছে, তাই দ্রুত রুম ছাড়ল। আলো সেদিকে চেয়ে আরো ভেঙে পড়ল। প্রতিজ্ঞা করল, শ্রাবণ নামের এই একরোকা পুরুষটাকে ভেঙে গুড়িয়ে সোজা পথে আনবে, নয়তো ওর নাম আলো না। নাকের ডগায় রাগ নিয়ে ঘোরা মানুষ আলোরও পছন্দ না। বর্তমান বাংলাদেশে সরকারি চাকরি পাওয়া সোনার হরিণ পাওয়ার সমান। ইকবাল মাহমুদ কথা দিয়েছিলেন ফাইজুর একটা ব্যবস্থা করে দিবেন। ওনার এক পরিচিত বড় ভাইয়ের সাহায্যে 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে ফাইজুর চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, যেটা লতিফ সাহেব খুব ভালো করে জানতেন। ফাইজু যে জানে না তেমন না, বাকিদের কাছে সেটা কাকতালীয়। লতিফ সাহেব মারা যাওয়ার পূর্বে ছেলে মেয়েদের ব্যবস্থা করে দিয়েছেন, হয়তো অন্যের সাহায্যে, তবুও একটা হিল্লা হয়েছে। শ্বশুরবাড়ির সম্পত্তির এক অংশ ওনার স্ত্রীর পাওনা ছিল, সেটা কোনো পরিস্থিতিতে উনি বিক্রি করতে মতামত দেননি। আজ উনি নেই, সেই সম্পত্তির জন্য হোক বা সম্পর্কের খাতিরে হোক। বিনা বাবার বাড়িতে অবহেলিত হয়নি, বরং ভাইয়েরা বেশ সমাদর করে রেখেছে। ফাইজু মনোযোগ দিয়ে ট্রেনিং করছে, প্রতিজ্ঞা করেছে যেখানে পোস্টিং হবে মাকে সঙ্গে নিয়ে যাবে, বোন আর বোনের মেয়ের জন্য কিছু করবে। বিপদের দিনে পরিবার ছাড়া কেউ পাশে থাকে না। বাবা মা সন্তানের জন্য যতটা ভাবে আর কেউ অতটা ভাবে না। বোনের শ্বশুরের থেকে নেওয়া টাকা হিসেব করে একদিন ফিরিয়ে দিবে, কিন্তু তবুও ঋণ একটা থেকে যায়। সব ঋণ পরিশোধ করা যায় না। ওর জীবনের মোড় পরিবর্তন করতে বোনের ভূমিকা অপরিসীম, যা বর্ণনা করা কঠিন। যখন বেকার ছিল কতজন কত কিছু বলে উপহাস করেছে, অথচ আজ তারা যেচে পড়ে ফোন করে খোঁজখবর নিচ্ছে। ফাইজু কাউকে আর গুরুত্ব দেয় না, বোন আর মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। মনে হচ্ছে এতদিন কেন এই অনুভূতিটা অনুভব হলো না। আলো স্থানীয় সরকারি কলেজে ভর্তি হয়েছে। শ্রাবণের সঙ্গে সেদিনের পর থেকে ওর দূরত্বটা আরও কিছুটা বেড়েছে। আলো ওকে ইগনোর করে চলছে। বারবার ক্ষমা চেয়ে নিজেকে ছোট করার মানে হয় না। তাছাড়া আলো এমন কিছু করেনি যে ক্ষমা চাইতে হবে। ভর্তি ঝামেলা সবটা শ্বশুর নয়তো আলোকের সাহায্যে সম্পূর্ণ করেছে। শ্রাবণ সবটা জানে, তবুও নির্বাক। আলোক শ্রাবণের চাচাতো ভাই। আলো সিনিয়র, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের 4র্থ বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি ওদের ক্লিনিকে দায়িত্ব পালন করে। ছেলেটা মার্জিত আর ভদ্র, কিন্তু লিজা সম্পূর্ণ বিপরীত। সকলের আদরে বাদর হওয়ার জোগাড়। বিস্তার বন্ধু আছে তার। আলো সেম ব্যাচ হলেও ভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। কলেজে যাওয়ার সময় সে আগে আগে চলে যায়। আলোকে একা ছাড়া হয় না। যার যখন সুযোগ থাকে সে তখন ওকে নিয়ে যায়। একান্তই না থাকলে লিমা বেগম সঙ্গে যান। ভয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া। লিজা এই নিয়ে মজা করতে ছাড়েনি। আলো ইগনোর করে। ওর জানা আছে বোনের সঙ্গে ঝামেলা করলে শ্রাবণ ওকে ছেড়ে কথা বলবে না, দোষ গুণ হিসেব করবে না। যদিও একান্ত ওর ভাবনা, বাকিটা জানা নেই। আলো কলেজ গেটে নেমে হাতঘড়িটা দেখে নিল। কয়েকজন বন্ধু ইতিমধ্যে জুটিয়ে ফেলেছে। 2জন আগেকার বন্ধু। ওর ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, এটা অতিরিক্ত পাওয়া ছিল। আলো শহীদ মিনারের কাছাকাছি এসে থমকে গেল। প্রিয় বান্ধবী লুবনা কান্নাকাটি করছে। আলো এগিয়ে গিয়ে ওর মাথায় হাত রাখল। কাছে আরও 4জন উপস্থিত। আলো ওদের দিকে চেয়ে বলল, ও কাছে কেন? তোরা কিছু বলেছিস? আলো কৌতূহলী হলো, মেয়েটা এভাবে কেন কাঁদছে? পাশ থেকে ইরিনা চাপা কণ্ঠে বলল, কুদরত স্যার ওকে বাজে কথা বলেছে। আমাদের ডিপার্টমেন্টের রেজাল্ট তৈরি সহ সমস্ত কম্পিউটারের কাজকর্ম উনি করেন। তাছাড়া ভাইবা মার্ক আর স্যারেদের হাতে থাকা 20 মার্কের রেজাল্ট উনি বোর্ডে পাঠিয়ে থাকেন। উনি চাইলে ফুল মার্ক দিতে পারেন। এই সুযোগ কাজে লাগিয়ে উনি মেয়েদের সঙ্গে নোংরামি করেন। প্রতিদিন সকাল বিকালে একাধিক ব্যাচের প্রাইভেট পড়িয়ে থাকেন। সিনিয়রদের থেকে শুনেছি ওনার যথেষ্ট দাপট আছে এখানে। আমাদের কলেজের ভিপির আপন চাচা, প্রিন্সিপালের আত্মীয়। এখানে গত 4 বছর আগে বদলি হয়ে এসেছেন, অথচ যাওয়ার নাম নেই। আলো হতভম্ব হলো। একজন শিক্ষিত মানুষের এ কেমন আচরণ? মেজাজ চরম খারাপ হচ্ছে।
পাশ থেকে সিয়াম ধমক দিয়ে বলল, চুপ করবি? শোন, এসব মানুষের কানে পৌঁছালে লুবনার বদনাম হবে। উনি শিক্ষক মানুষ, আমাদের কথা কেউ বিশ্বাস করবে না, বলবে আমরা মিথ্যা বলছি। চেপে যা, চুপ থাকা বুদ্ধিমানের কাজ হবে। আলো প্রতিবাদ করল, কিসের চুপ করবে? এর প্রতিকার হওয়া উচিত। লুবনা কুদরত স্যারের কাছে পড়বে, আরও একা না, আমরা সকলে পড়ব। রবিন প্ল্যান তৈরি কর, প্ল্যানে কাজ না করলে বি ঠিকই করবে। আগামী 1 মাসের মধ্যে কুদরত স্যারের পদত্যাগ নয়তো বদলি নিশ্চিত করতে হবে, নয়তো 4 বছর আমাদের জীবন তেজপাতা করে তুলবে। কিভাবে রাস্তার কাঁটা তুলতে হয় খুব ভালো করে জানা আছে। আলো রোস্টে হাসি খেলা করছে। নতুন খেলনা পেয়ে যেমন বাচ্চাদের ভীষণ মজা লাগে, আনন্দ হয়, ওর অবস্থা তেমনই। লুবনা কান্না থামিয়ে বলল, তুই আবারও ঝামেলায় জড়াবি? আলো দীর্ঘশ্বাস ফেলে লুবনার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ভরসা দিয়ে বলল, আমরা কেন পালিয়ে যাব? উনি শিক্ষক মানুষে আমাদের সঙ্গে এমন বাজে ব্যবহার করতে পারেন, আমরা প্রতিবাদ করতে পারবো না? আর আমি যেভাবে বলবো, আশা করি কোনো ঝামেলা হবে না। বিকাল 4টার সময় আমরা ওনার কাছে পড়তে যাচ্ছি, বাকিটা সময় নিয়ে বুঝিয়ে দিব। আলো সবাইকে বুঝিয়ে দিল। কুদরত স্যারকে ট্যাপে ফেলার চক্করে ক্লাস করা হলো না, বাড়িতে ফিরতে হলো। প্রাইভেট পড়তে চাইছে বিষয়টা বাড়িতে বলতে দেরি হলো, কিন্তু অনুমতি দিতে দেরি হলো না। এখানে ওর বিস্তার স্বাধীনতা আছে। ঈশা এতদিনও শাশুড়ি মায়ের চরম ভক্ত, রাতেও এখন আর আলোর কাছে থাকে না। পরন্ত বিকাল, সূর্য পশ্চিম আকাশে ঢুলুঢুলু করছে। শীতের শুরু। আলো লুবনার সঙ্গে কুদরত স্যারের কোচিং সেন্টারে এসে হাজির হলো। বাকিরা আগে থেকে উপস্থিত। আলোর চোখে গাঢ় কাজল পড়েছে। দেখতে বেশ সুন্দরী হওয়ার দরুন আহামরি স্বাস্থ্য হয়নি। মুখে নেকআপ থাকলেও আকর্ষণীয় লাগছে, চোখে পড়ার মতো। মাঝে মাঝে খিলখিল আওয়াজ করে হেসে উঠে সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। কুদরত সাহেবের চোখ ঝলসে যাওয়ার উপক্রম। আজ যেন সুন্দরীদের হাট বসেছে। অনবরত কথা বলে চলেছেন। আলোর সঙ্গে নর্মাল আলাপ করলেন। আলো ইচ্ছা করে এটা ওটা জিজ্ঞাসা করছে। প্রথম দিন হিসেবে তেমন কিছু নজরে পড়ল না। আলো আশা ছাড়ল না। প্রতিদিন এভাবে আসা যাওয়া চলতে থাকলো। 10 দিনের মাথায় হঠাৎ উনি আলোকে নিজের অফিস কক্ষে ডেকে পাঠালেন। আলো জানতো এমন হবে, আজ অথবা আগামীকাল। আলো ক্যামেরাটা হিজাবের কাঁটার সঙ্গে জুড়ে নিয়ে অফিস কক্ষে গিয়ে হাজির হলো। গলা ঝেড়ে খানিকটা উঁচু কণ্ঠে বলল, আসবো স্যার। ভদ্রলোক আনন্দিত হলেন, মাথা দুলিয়ে বললেন, আসো, তোমার জন্য অপেক্ষা করছি। আলো ভেতরে গিয়ে লোকটার সামনে মাথা নিচু করে বসল। ফোন কল চলছে, সঙ্গে রেকর্ডিং হচ্ছে। কোচিং সেন্টারের নিচে বাকিরা অপেক্ষা করছে। ওরা উৎসুক হয়ে অপেক্ষা করছে। নির্জনতা কাটিয়ে লোকটা বলে উঠল, আলো, তুমি ভীষণ সুন্দর দেখতে। আমি তোমার মুখ না দেখে অনুমান করতে পারি। তোমার ফোন নাম্বারটা দিবে, কথাবার্তা বলতাম। তোমার ম্যামের সঙ্গে আমার ভালো সম্পর্ক নেই, একাকী লাগে। তোমার মতো সুন্দরী জীবনসঙ্গী পেলে জীবনে আর কিছু চাওয়ার থাকতো না। আলো, শোনো না, একটা প্রস্তাব ছিল তোমার জন্য। কিছু পেতে হলে কিছু দিতে হয়, জানো তো। আমি তোমাকে ফুল মার্ক পাইয়ে দিব, বিনিময়ে যদি তুমি আমার একাকিত্বের সঙ্গী হও। প্লিজ না করো না। আগামীকাল আসো আমার ফ্ল্যাটে, তোমার ম্যাম বাড়িতে নেই। আমি তোমাকে চমৎকার রেসিপি তৈরি করে খাওয়াবো। কিছু শপিং করেছি তোমার জন্য, আসবে না বলো? আলো ওষ্ঠ কামড়ে হাসলো। পাখি ফাঁদে পা দিয়েছে। কথাটা ভেবে মাথা নাড়ালো। রেকর্ডিং হচ্ছে, নিজের ব্যাফাস কথা বলে ঝামেলা করবে না। তাই ইশারায় যা বলার ছিল বুঝিয়ে দিয়ে বলল, স্যার আসছি আমি। কুদরত সাহেব খুশি হলেন। মেয়েটাকে পাওয়া ভেবেছিলেন বেশ কঠিন হবে, কিন্তু তেমন কিছুই হলো না। আলো সহজে মানবে ভাবনার বাইরে ছিল। আলো গটগট করে নিচে নেমে আনন্দে সবাইকে জড়িয়ে ধরল। ভয় হচ্ছে না এমন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে একটা প্রবাদ আছে। বাকিরা বাড়ির বাইরে অপেক্ষা করবে। খারাপ কিছু দেখলে আলো চিৎকার করবে, তখনই সকলে গিয়ে হাজির হবে।
এতে বদনাম হতে পারে, কিন্তু কিছু করার নেই। একটা রিস্ক নেওয়া বড্ড প্রয়োজন। এভাবে কতকাল মেয়েরা চুপ করে থাকবে? অনেক সময় আমাদের কাছের অতি শ্রদ্ধাভাজন ব্যক্তির নিকট থেকে কুপ্রস্তাব আসে, যা শুনে আমরা দুমড়ে মুচড়ে ডিপ্রেশনে চলে যাই। প্রতিবাদ করতে পারি না। এভাবে চলতে দেওয়ার মানে হয় না। শনিবার সরকারি ছুটির দিন। আলো বাসা থেকে বাইরে বের হতেই সিয়াম ওকে বাইকে তুলে নিল। দোতলা হতে একজনের তীক্ষ্ণ নজর ওদেরকে পর্যবেক্ষণ করে নিল। নির্ধারিত জায়গায় এসে ওরা হাজির হলো। অজানা আতঙ্কে সকালে উত্তেজিত। ক্যামেরা, ফোন সবটা ঠিকঠাক করে আলো চুপচাপ বাড়ির ভেতরে প্রবেশ করলো। বিশাল বড় এরিয়া, পাশে ছোট একটা ফুলের বাগান। আলো মেইন দরজায় গিয়ে নক করলো। কয়েক সেকেন্ড পর দরজা খুলে গেল। আলোর মুখটা চুপসে আছে। ভয় লাগছে প্রচুর। মনে হলো একবার শ্রাবণকে জানানো উচিত ছিল। কি করবে বুঝতে পারছে না। হঠাৎ চমৎকার বুদ্ধি খেলে গেল মাথায়। কিছু একটা ভেবে খটখট করে কয়েকটা শব্দ টাইপ করে টেক্সট পাঠিয়ে দিল সঠিক মানুষটার ফোনে। তারপর শান্ত মনে সোফায় গিয়ে বসল। কুদরত সাহেব নুডলস নিয়ে হাজির হলেন। নর্মাল কথাবার্তা দিয়ে শুরু করলেন। শেষ করলেন অশালীন কিছু ইঙ্গিত দিয়ে। আলো ঠোঁট কামড়ে বলল, স্যার, আমি আপনার মেয়ের বয়সী। মেয়ের সঙ্গে এহেন আচরণ আপনি কিভাবে করতে পারেন? এমন করবেন না, এটা ঠিক না। লোকটা প্রতিবাদ করল, কিসের ঠিক না? শোনো, আজে বাজে কথা বলে এখন আমার থেকে পার পাবে না। আমার কথা না শুনলে তোমার ক্ষতি করতে আমি দুবার ভাববো না। আলোর ফোন বাজছে। টেক্সট করে যে ফোন করবে সেটা ভুলে গিয়েছিল, এখন রাগ হচ্ছে। আলো সাবধানে ফোন রিসিভ করলো, তবে কে ফোন করেছে সেটাও অজানা। এর মধ্যে কুদরত সাহেব ব্যাপরা হয়ে উঠলেন। আলোর নেকআপ খুলতে না পেরে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। মেয়েটা ছিটকে পড়ল দূরে। ব্যাগ পড়ে আছে সোফার উপরে। লোকটা ওর হাত ধরে টানাটানি শুরু করলেন। এমন সময় দুমদাম আওয়াজ করে দরজায় লাথি পড়ল। কুদরত সাহেব দিশেহারা অবস্থা। কি করবেন মাথায় আসছে না। তাড়াতাড়ি করে কিচেনের দিকে ছুটলেন। হাতের কাছে ছুরি পেয়ে ওটাই তুলে আনলেন। ততক্ষণে দরজার ছিটকিনি ভেঙে দরজা খুলে গেল। শ্রাবণ হুড়মুড় করে ভেতরে প্রবেশ করল। ছুরি টুরি দেখল না। দুম করে লোকটার পেট বরাবর লাথি বসিয়ে দিল। ছুরির কোণ ওর হাতে লেগেছে, তবে অতটা কাটেনি। শ্রাবণ বেপরোয়াভাবে দুমদাম লাথি চড় থাপ্পড় লাগিয়ে ক্ষান্ত হলো না, বরং পাশে ঝাড়ু পড়েছিল ওটা উঠিয়ে নিল। উল্টো পিঠ দিয়ে বেদম পিটিয়ে মাটির সঙ্গে লটকিয়ে হুঙ্কার ছাড়ল, জন্মের মতো লুচ্চামির স্বাদ আমি তোর মিটিয়ে দিব। অপেক্ষা কর, কি হাল করি তোর। রাহিনেকে হাসপাতালে নিয়ে যাবে, ওর অপারেশন হবে। ডাক্তার আমার চেনাশোনা আছে। জাত লুচ্চা ঠিক হয় না, ওদের শিক্ষা দিতে হয় ভিন্ন কায়দায়। শ্রাবণ পুনরায় আরেকটা লাথি দিয়ে আলোর দিকে চাইল। রাহিন ওকে সামলানোর চেষ্টা করছে। আলোর বন্ধুরা সকলেই চলে এসেছে। শ্রাবণ কপালের চুলে হাত বুলিয়ে কিছু একটা ভেবে আলোকে টানতে টানতে বাইরে নিয়ে চলল। আলো ভয়ে চুপসে আছে। শ্রাবণ ওকে গাড়ির মধ্যে এক প্রকার ছুরি দিয়ে পাশে বসে পড়ল। এলোমেলো ড্রাইভ করে নিজের অফিসে এসে হাজির হলো। নিচের দিকটা নির্জন, লোকজন থাকে না। শ্রাবণ ওকে টানতে টানতে সোফায় বসিয়ে দিয়ে নেকআপ খুলে নিল। মেয়েটার কপাল কেটে গেছে, গালে থাপ্পড়ের চিহ্ন। আলো ভয়ে থরথর করে কাঁপছে। যতটা সাহস নিয়ে এগিয়েছিল, শ্রাবণের উপস্থিতিতে তার তিল পরিমাণ অবশিষ্ট নেই। কি হবে এখন? কপালে শনি নাচছে। শ্রাবণ কি আবারও রেগে যাবে, নাকি ওকে ভুল বুঝবে? অতিরিক্ত ভয় আর আতঙ্কে আলো শরীরে কাঁপুনি দিচ্ছে। শ্রাবণের তীক্ষ্ণ শানিত নজর সরাসরি ওর মুখের উপরে নিবদ্ধ। এদিক থেকে ওদিক হলে যা ওকে পুড়িয়ে দিতে সক্ষম। দম বন্ধ করা পরিবেশ। মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেললে আপাতত রক্ষা পাওয়া যেত। নির্জনতা কাটিয়ে শ্রাবণ মুখ খুলল। বিস্তারিত বলবে নাকি থাপ্পড় আরেকটা দিব? তোমার মুখটা মানুষের এত প্রিয় কেন বুঝলাম না। যে পারছে সে থাপ্পড় লাগিয়ে চলে যাচ্ছে। বিয়ের পর বউয়ের মুখে আজ অবধি
একটা চুমু দিতে পারলাম না, অথচ বাইরের মানুষ ঠিকই থাপ্পড় লাগে আনন্দ নিচ্ছে। সরকারি মাল পাইছে, যখন যে পারছে এসে মেরে দিচ্ছে। শ্রাবণের মাথা আউলে আছে, রাগে উল্টাপাল্টা বকছে। আলো ঠোঁট চেপে বসে আছে। কিছু তিক্ত কথা শোনার জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তবুও মিনমিন করে বলল, লোকটা ভীষণ খারাপ। লুবনাকে কুপ্রস্তাব দিয়েছিল, তাই বন্ধুরা মিলে ভেবেছিলাম উচিত জবাব দিব। 4 বছর ওই প্রতিষ্ঠানে আছি, প্রতি সেমিস্টারে এসে ঝামেলা করবে, তাই বুদ্ধি করলাম যদি গোটা ঝামেলাটাই গোড়া থেকে উপড়ে ফেলি তাহলে নিশ্চিন্তে ক্লাস করতে পারবো। আমি কিন্তু আপনাকে টেক্সট করেছিলাম, দোষারোপ করতে পারবেন না। ভিডিও প্রুফ সবটাই আছে। আলো কথাগুলো বলে ঢোক গিলে হাত গুটিয়ে নিল। শ্রাবণের দৃষ্টি এখন ওর মুখের দিকে আছে। আলো কক্ষে প্রবেশের আগে ছোট্ট একটা টেক্সট করেছিল, আমি হয়তো বিপদে আছি, প্লিজ সেভ মি। আলো জানতো ওকে খোঁজ করে শ্রাবণ ঠিক পৌঁছে যাবে। ও বাড়িতেই ছিল, হঠাৎ এমন টেক্সট পেয়ে অপেক্ষা করেনি। রাহিনকে নিয়ে দৌড়ে এসেছে। লোকেশন দেখে কুদরত স্যারের বাসার সামনে এসে মাথা খারাপ অবস্থা। কম বেশি এই লোকটার সম্পর্ক ধারণা ছিল, কিন্তু তাই বলে আলোকে ফাঁসাবে এটা কল্পনার বাইরে। ভালো মন্দ কিছু জিজ্ঞাসা না করে দুমদাম ঘর ভেঙে আলোকে উঠিয়ে এনেছে। তাছাড়া আলো সম্মানের একটা বিষয় আছে। ভদ্রলোক যথেষ্ট চালাক, নিজের কুকর্ম লুকানোর জন্য বাড়ি ফাঁকা করে রেখেছিল। বুঝতে পারেনি নিজের জালে নিজেই ফেসে যাবে। শ্রাবণ টিস্যু দিয়ে আলোর মাথা থেকে রক্ত মুছিয়ে দিয়ে বলেছিলাম সামান্য ঝামেলায় জড়াতে পারো, আমি ঠিক সামলে নিব। কিন্তু এত বড় ফাসাদে জড়াতে বলিনি। কুদরত স্যারের ক্ষমতা জানো, টুকটাক রাজনীতির সঙ্গে জড়িত, নেতাদের সঙ্গে যোগাযোগ আছে, উপরমহল পর্যন্ত হাত। নয়তো কি আর সরকারি কলেজে 4 বছর একভাবে বদলি ছাড়া চাকরি করতে পারত? আর তুমি বেকুব ছিলে জানতাম, এত বড় বেকুব জানা ছিল না। খালি হাতে কিভাবে ওখানে গিয়েছিলে? যদি আমি না যেতাম তোমার বন্ধুদের ক্ষমতা ছিল ভেতরে ঢোকার। আমার বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছ, তাই না? শ্রাবণ মাহমুদের বইয়ের দিকে বাইরের পুরুষ খারাপ নজর দিচ্ছে, শুনতে কেমন লাগে? শ্রাবণ কথা বলছে আর ফুলছে। ওর রাগে ডিজেল দেবার জন্য আলো বোকা বোকা দৃষ্টিতে চেয়ে বলল, আপনি কবে থেকে সমাজে তোয়াক্কা করতে শুরু করলেন? মান সম্মান তো চুপ থাকলেও যেত, আপনি না বলেন? এসবে আপনার কিছু যায় আসে না। শ্রাবণ শান্ত হলো। আলোর কপালে ব্যান্ডেজ করতে করতে বলল, আমার বউ বাচ্চা বা পরিবার নিয়ে কেউ কিছু বললে আমার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ডেকে বিপদ ঘাড়ে নেওয়া দুর্ঘটনা ঘটার মধ্যে পার্থক্য আছে। ঠাটে একটা থাপ্পড় তোমার পাওনা আছে। সকালে বুদ্ধি করে মাঠে নেমেছ, অথচ খালি হাতে। এই তোমাদের প্ল্যান? মেয়েরা শুনে নিজেদের ব্যাগে ছুরি কাঁচি মরিচের গুঁড়া রাখে, অথচ আমার বউ হয়ে তুমি খালি হাতে যুদ্ধে নেমেছ। কিভাবে? লজ্জা করলো না? শ্রাবণের কথা শুনে আলো অবাক হলো। ভেবেছিল শ্রাবণ হয়তো ওর কাজের জন্য রেগে আছে, অথচ লোকটা অন্য কারণে রাগ করছে। আলো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। কপালের ব্যথা যেন হাপুস করে গায়েব হয়ে গেল। উত্তেজিত হয়ে মুখোমুখি ব্যান্ডেজে ব্যস্ত মানুষটার খোঁচা খোঁচা দাড়ি ভর্তি গালে চুপ করে চুমু বসিয়ে দিল। শ্রাবণ তাতে ছিটকে গেল। কি হলো বুঝতে কয়েক সেকেন্ড লাগলো। আলো উৎসাহিত হয়ে বলল, আপনি দারুণ মানুষ। আমি কত কিছু ভেবে ভয়ে হার্ট অ্যাটাক করতে গিয়ে করলাম না, আত্মা শুকিয়ে আসছিল। চুমোটা আপনার গিফট। আলো ভীষণ খুশি। অন্যদিকে শ্রাবণ বেচারা থতমত। নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে ধমক দিয়ে বলল, আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো তাই না? কাজ হবে না। শ্রাবণ মাহমুদকে জালে ফেলা এতটা সহজ না। শ্রাবণ বেশ কঠোর, কিন্তু আলো অবাক হয়ে বলল, অদ্ভুত কাণ্ড। আমি আপনাকে ইমপ্রেস কোন দুঃখে করব? আপনি কি পর কেউ যে জালে ফেলব? নিজের মানুষ, ইমপ্রেস করলেও বা না করলেও আপনি আমার। আলো সরল স্বীকারোক্তি। শ্রাবণ ঢোক গেল। মেয়ে সুবিধার না, তাই তাড়াতাড়ি সবটা গুছিয়ে ফোন হাতে নিল। কুদরত সাহেবকে হাসপাতালে নেওয়া হয়েছে।
রাহিন টেক্সট করেছে। শ্রাবণ অপেক্ষা করল না, আলোকে নিয়ে বের হলো। হাসপাতালে আসতে ওদের মিনিট 10 পার হলো। ওদের নিজেদের ক্লিনিকে না এনে অন্য একটাতে আনা হয়েছে। এর মধ্যে থানায় কথা বলে নিয়েছে রাহিন। ওরা আসছে। কেবিনের বাইরে আলোর বন্ধুরা দাঁড়িয়ে আছে। আলোকে দেখে ওরা ছুটে আসলো। শ্রাবণ সোজা কেবিনে ঢুকে পড়ল। ভদ্রলোকের জ্ঞান আছে, তবে ভয়ে গাপটি মেরে পড়ে আছে। শ্রাবণের বন্ধু লিখন ওনার চিকিৎসা করছে। ওকে দেখি লিখন বলল, সমস্যা নেই, সামান্য মারে কিছু হয় না, ব্যথার ওষুধ দিয়েছে, এখানে না আনলেও সমস্যা ছিল না। শ্রাবণ ভদ্রলোকের দিকে চেয়ে সোজাসুজি বলল, ওকে এখানে এনেছি এসির হাওয়া খাওয়ানোর জন্য না, অপারেশনের ব্যবস্থা কর। এমন হাল করবি যেন লুচ্চামি করার স্বাদ আজীবনের জন্য মিটে যায়। না থাকবে বাস আর না বাজবে বাঁশুরি। ঝটপট ওটি রেডি কর, পুলিশ আসার আগেই সবটা করবি। লিখন ওর ইঙ্গিত শুনে উত্তেজিত হয়ে উঠল। চাপা কণ্ঠে বলল, পাগল হয়েছিস? এটা বেআইনি কাজ, কারো ইচ্ছার বিরুদ্ধে এমনটা করা যায় না। তাছাড়া ভদ্রলোকের বয়সের কী বা হয়েছে? তুই পাগলামি করিস না, আমাদের বদনাম হয়ে যাবে। আমি পারবো না অপারেশন করতে। শ্রাবণের মেজাজ খারাপ হচ্ছে, রাগ নিয়ন্ত্রণের বাইরে। রেগে গেলে ওর মুখ হড়বড় করে চলে। নিচে ঠোঁট দাঁত দিয়ে চেপে কিছু গালি দিয়ে বলল, ওটি রেডি কর, অপারেশন আমি করব। তোর মতো বালের গরুর ডাক্তারের প্রয়োজন নেই। লিখন লাফিয়ে উঠল, মানে কি? তুই কি ডাক্তার? পাগলামি করিস না। এই রাহিন, ভিতরে আয়, ওকে সামলা। লিখন রাহিনকে গলা উঁচু করে ডাকল। বেচারা বাইরে ঝামেলা আটকে ছিল। হঠাৎ ডাক শুনে দৌড়ে আসলো। ওকে দেখে লিখন ছলছল চোখে বলল, দেখ ভাই, ও কী সব ভুলভাল বকছে। অপারেশন করবে বলছে। সব কি ছেলে খেলা? পাগলামি করতে বন্ধ করতে বল। ওর মাথা সত্যি এবার খারাপ হয়ে গেছে। রাহিন বোঝানোর চেষ্টা করলো না, কিন্তু শ্রাবণ অনর। ট্রে থেকে ইঞ্জেকশনটা তুলে নিয়ে নড়াচড়া করতে করতে বলল, 2 দিন পরে ক্ষমতার দাপটে ও ঠিকই বের হয়ে আসবে। তারপর আবারও শুরু করব লুচ্চামি। শোন, কোনো কথা হবে না। বালের ডাক্তার হয়েছিস, এইটুকু করতে পারিস না? ছুরি আন, আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। আমি যথেষ্ট ভদ্র ছেলে হয়ে আছি, আর পারছি না। এবার কিন্তু আমার মুখ চলবে। লিখন বুঝে গেল শ্রাবণ ভীষণ সিরিয়াস, কথা শুনবে না, তাই ফিসফিস করে চাপা কণ্ঠে বলল, দেখ ভাই, চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে, অপারেশন লাগবে না, ইঞ্জেকশনে কাজ হয়ে যাবে। আমি লিখে দিচ্ছি, ফার্মেসি থেকে আনতে হবে। কিন্তু প্লিজ বিষয়টা কাউকে বলিস না, আমাদের সুনাম নষ্ট হবে। শ্রাবণ তাচ্ছিল্যপূর্ণ হেসে বলল, সমস্যা নেই, গোপন থাকবে। তবে শোন, ইঞ্জেকশনটা কিন্তু আমি দিব, যদিও আনারই হাত, তবে সমস্যা নেই। বুঝলি, মনের শান্তির বড্ড প্রয়োজন। ওর সাহস দেখে আমি হতবাক। কোথায় হাত দিয়েছে ভাব। সত্যি সত্যি রাহিন দৌড়ে গিয়ে নিচের ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসলো। শ্রাবণ বহুকাল আগে ইঞ্জেকশন দেওয়া শিখেছিল, কিন্তু কখনো ট্রাই করেনি। আনারি হাতে ইঞ্জেকশন দিয়ে বিস্তার হেসে বলল, কাজ হবে তো? লিখন গোমরা মুখে বলল, তুই কি পরীক্ষা করে দেখতে চাইছিস? নাউজুবিল্লাহ, ছিমার্কা কথাবার্তা বলিস কেন? বাইরে চল। লিখন অবাক হলো না। শ্রাবণের সম্পর্ক যথেষ্ট ধারণা আছে। তাড়াতাড়ি করে ইঞ্জেকশন সহ ওষুধের পাত্র লুকিয়ে ফেলল। আইন হাতে তুলে নেওয়া উচিত না, ভয় করছে। বিষয়টা পাবলিক হলে ক্লিনিকের লাইসেন্স সঙ্গে ওর ডাক্তারি লাইসেন্স জন্মের মতো যাবে। শ্রাবণ বেরিয়ে আসলো। পুলিশ এসেছে ওদের সঙ্গে কথাবার্তা বলে ছাত্রছাত্রীদের থেকে বিস্তারিত জেনে কেস লিখে নিলেন। কুদরত সাহেব ঘুমের ইঞ্জেকশনের জন্য ঘুমিয়ে আছে বিধায় 1 দিন পর থানায় নেওয়া হবে বলে জানালো। শ্রাবণ কৌশলে আলোর নামটা পুলিশের থেকে গোপন করতে চাইছিল। তাছাড়া আলো ওকে যে রেকর্ডিংগুলো দিয়েছিল, ওগুলো পুলিশকে দিল না। এগুলো ওর তুরুপের তাস, সঠিক সময়ে ঠিক হাজির করবে। কুকথা ঝড়ো হয় আগুনের ফুলকির মতো ওড়ে। কুদরত সাহেবের কুকর্ম সারা শহরে ছড়িয়ে পড়েছে। ওনাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ভদ্রলোক সবটা অস্বীকার করেছে। আলোর নামে বদনাম করে বানিয়ে বানিয়ে আজে বাজে কথা বলেছে। শ্রাবণ চেয়েছিল এসবে আলোকে না জড়াতে, কিন্তু তেমন কিছুই হলো না। ভদ্রলোকের স্ত্রী রেশমা মজুমদার থানায় এসে চিৎকার চেঁচামেচি করছে। কলেজের ভিপি সঙ্গে আছে। প্রিন্সিপালের দুঃসম্পর্কের ভাইজি হচ্ছেন রেশমা। ওরা উল্টো মারপিট আর ভদ্রলোকে ফাঁসানোর জন্য কেস করেছে। চারিদিকে হইচই পড়ে গেছে। যখন একজন মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে এগিয়ে আসে, তখন আরও কিছু মানুষের বুকে বল হয়। কুদরত সাহেব কলেজের ছাত্রীনিবাসের দায়িত্বে আছেন, বছর খানিকটা হচ্ছে। কলেজের বেশ কিছু শিক্ষার্থীদের কাছে ওনার কুকর্মের ভিডিও ছিল। ওরা সেগুলো নিজেদের ফেসবুক পেজে আর গ্রুপে ছেড়ে দিয়েছে। ফলে ছাত্র সমাজ উত্তাল হয়ে উঠল। ওদের রক্ত গরম। পান থেকে চুন খসলে মিছিল আর ধর্মঘট ফ্রি। কলেজের সামনে রাজপথে সকলে নেমে এসেছে। তবে প্রিন্সিপালের খবর নেই। উনি আপাতত লাপাত্তা। শ্রাবণের চ্যানেলে শেষ থেকে শুরু পর্যন্ত পুরোটা দেখাচ্ছে। বর্তমানের হট টপিক। অবস্থা আশঙ্কাজনক দেখে থানা থেকে কয়েকজন সহ শ্রাবণের ডাক পড়ল মীমাংসা করার জন্য। ঘটনার সময় যারা ওখানে উপস্থিত ছিল আর নতুন করে বেশ কিছু মেয়ে অভিযোগ দিয়েছে, ওদেরকে নিয়ে শ্রাবণ থানায় আসলো। আলো চুপচাপ লুবনার হাত ধরে দাঁড়িয়ে আছে। ভয় লাগছে শ্রাবণের জন্য। লোকটা মাথা গরম মানুষ। কি বলতে কি বলবে তখন সমস্যা বেশি হবে, এমন হবে জানলে আলো কিছুতেই ঝামেলায় জড়াতো না। কুদরত সাহেবের স্ত্রী রেশমা চিৎকার করছেন, আমার স্বামীর মতো ভালো মানুষ এই শহরে নেই। ওকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। আমাদের নামে বদনাম করতে মানুষ উঠে পড়ে লেগেছে। আমার অনুপস্থিতিতে আমার স্বামীর সঙ্গে ওই মেয়ে কেন এসেছিল? নিশ্চয়ই টাকার জন্য এসেছে। আমার স্বামী নেহাত ভদ্রলোক, তাই এসবে রাজি হয়নি বলে এমন অপবাদ দেওয়া হচ্ছে। চরিত্রহীন মেয়ে। আমার স্বামী ইনোসেন্ট, সহজ সরল মানুষ। পাশ থেকে অনেকে ওনাকে চুপ থাকতে বলছে। রাহিন লাইভে আছে। শ্রাবণ একবার আলোর মুখের দিকে চাইল। মেয়েটার মুখটা দেখার মতো হয়েছে। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত রেখে বলল, আপনার স্বামী তুলসী পাতা। কোলের বাবু এখনো ফিটার ছাড়েনি, তো বাবুকে কোল থেকে নামিয়ে ঘুরতে গিয়েছিলেন কেন? আমার মুখ খোলাবেন না। আমি ভদ্রলোক না। স্বামীর চরিত্র সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা আছে, তবুও গলাবাজি করছেন কেন? স্বামীকে সাপোর্ট দিতে পারেন না, আইসেন লেকচার দিতে। অন্য মেয়েদের কাছে কি মধু আছে? বালের মীমাংসা আমি করব না। কেস কোর্টে উঠুক, যা প্রমাণ আমি সেখানেই দিব। শ্রাবণের কথা শুনে ওসি সাহেব ওকে শান্ত করল। উনি দুপক্ষের মিল করাতে চাইছেন। শ্রাবণ ফোনে রাখা ভিডিওগুলো একে একে সবাইকে দেখিয়ে বলল, কুদরত সাহেবের ভীমরতি কিভাবে ছাড়াতে হয় আমার খুব ভালো করে জানা আছে। আর এখানে যদি আমি বিচার না পাই, প্রমিস আমার চ্যানেলের সবগুলোর মুখোশ আমি টেনে টেনে খুলব। বাইরে হাঙ্গামা চলছে না, অবিরাম চলতে থাকবে। এখানে আমার কিছু বলার নেই। আরও ভিডিও দেখতে চাইলে আমাকে নক করবেন। এমন ভিডিও একটা না, অহরহ অনলাইনে ছড়িয়ে পড়েছে, সেটাও দেখে নেবেন। তবুও যদি প্রমাণ আর মীমাংসার দরকার হয়, তবে বাংলাদেশ থেকে আইনের শাসন উঠিয়ে না হোক। আমি প্রধানমন্ত্রীর নিকট চিঠি লিখব। জানতে চাইব মেয়েদের সম্মান নষ্ট করতে চাওয়া অপরাধীদেরকে কি ফুলের মালা দিয়ে বরণ করা উচিত। শ্রাবণের কথা শুনে উপস্থিত সকলের মুখে আর কথা নেই। সাক্ষী প্রমাণ সবটা উপস্থিত। এখানে মীমাংসার কোনো সুযোগ নেই। কুদরত সাহেবের নামে চার্জশিট তৈরি করতে নির্দেশ দেওয়া হলো। আলোর পাশ থেকে লুবনা ফিসফিস করে বলল, এবার বুঝলাম তুই কিসের জোরে এসব করিস। মানে ঝামেলা যাই হোক, একজন ঠিক তোকে বাঁচিয়ে নিবে। ভাই তো পুরোই আগুন, ক্রাশ খেয়ে ফেলেছে। আলো চাপা কণ্ঠে বলল, মুখের ভাষা শুনলে ইন্নালিল্লাহ হয়ে যাবে, ক্রাশ ছুটে যাবে। মাথা গরম হলে মুখ দিয়ে মধু বর্ষণ হয়, কানে দফা রফা ঘটে যাবে, তুই শহীদ হয়ে যাবে। ক্রাশের জন্য এইটুকু সহ্য করা কঠিন কিছু না। আলো তুই ভাইয়ার প্রেমে পড়িস না। ভাইয়া ঘরে আগুন সুন্দরী বউ রেখে ঠান্ডা মুড়ে কিভাবে চলে? আমার মনে হয়
তুই পাত্তা দিস না দেখে ভাইয়া এমন উগ্র মেজাজে থাকে। আলোর মুখটা দেখার মতো হলো। ওকে কিভাবে বোঝাবে? শ্রাবণ নামের ঘূর্ণিঝড় কোনো মেয়ের প্রেমে বশীভূত হয় না। লোকটা কারো রূপের ঝলকে মাতোয়ারা না, বরং সৎ আর সাহসী ব্যক্তিত্বের প্রেমে আটকে যায়। আলো ওকে থামতে অনুরোধ করল। চুপ যা বোন, এসব শুনলে আমার কপালে দুঃখ আছে। তাছাড়া বাড়িতে এক ঝামেলা এসে হাজির হয়েছে, টেনশনে শেষ হয়ে যাচ্ছে। আলোর চোখ ছলছল করছে। বড় চাচি শাশুড়ি এসেছে গ্রাম থেকে। ভদ্রমহিলার বেশ দাপট আছে বাড়িতে। আলোকে নিয়ে ওনার বেশ সমস্যা। তাছাড়া এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে, কিছু আর গোপন নেই। নতুন অশান্তি এসে হাজির। কি হবে ভেবে ঘাম ছেড়ে যাচ্ছে। ভালো খারাপের মিশ্রণে মানব সভ্যতা গড়ে উঠেছে। একটা পরিবারের প্রতিটা সদস্যের চিন্তাভাবনা একরকম হবে এমনটা না। অনেকাংশে মিল থাকে, তবে বেশিরভাগ অমিল পরিলক্ষিত হয়। ইকবাল মাহমুদের বাবা মারা যাওয়ার পর বড় ভাই ওনার বাকি ভাই বোনদের ছোট থেকে লালন পালন করে মানুষ করেছেন। সেই হিসেবে বড় ভাই ভাবির সম্মান শ্রাবণদের পরিবারের সবচেয়ে বেশি। মানুষ দুটো নিজেদের চিন্তা না করে ভাই বোনদের লেখাপড়া শিখিয়েছে। ওনারা গ্রামে থাকেন। গ্রামে জমি জমা আছে, সেখানে চাষাবাদ হয়। পুকুর ভর্তি মাছ আছে। খামারে গৃহপালিত পশু পাখি আছে, সবটা দেখাশোনা করেন। ওনাদের কোনো সন্তান নেই। দেবরের ছেলে মেয়েদের নিজের ভেবে ভীষণ আদর করেন। বাচ্চাগুলোও তেমন। বড় মা বলতে অজ্ঞান, তবে উনি বেশ কড়া ধাঁচের মহিলা। সামাজিক অনাচার বা মেয়েদের অধিক স্বাধীনতা সেসব কম পছন্দ করেন। বাড়ির বউদের নিয়ে ওনার যতটা মাথা ব্যথা, ততটা বাড়ির মেয়েদের নিয়ে না। শাশুড়ির সঙ্গে ওনার সম্পর্ক ঠিক ততটা ভালো ছিল না। দুজনের চিন্তা ভাবনা বিস্তার তফাৎ ছিল। ভদ্রমহিলা মাঝে মাঝে শহরে আসেন। এক বিশেষ প্রয়োজনে উনি শহরে এসেছে। আলোর বিষয়ে জানার পর থেকে ওনার মুখ অন্ধকার হয়ে আছে। ঈশাকে কোলে নিয়ে চুপচাপ চাচি শাশুড়ির সামনে বসে আছে আলো। শ্রাবণ থানা থেকে ওকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেছে। ফিরবে কখন জানা নেই। আলোর প্রচুর ভয় লাগছে। ভদ্রমহিলা ওকে তীক্ষ্ণ নজরে দেখছে। পাশে লিজা বকবক করে পরিস্থিতি ঘেঁটে দেবার চেষ্টায় আছে। আলোর মাথায় আসে না লিজা ওকে অপছন্দ কেন করে। হঠাৎ আওয়াজ আসলো। বাড়ির বউ হচ্ছে বাড়ির সম্মান। সেই সম্মান যদি রাস্তাঘাটে নিলামে ওঠে তখন কেমন লাগে? বউয়েরা দামি আসবাবপত্রের ন্যায় ঘরের শোভা। সুন্দর করে সেজেগুজে বরের মন রক্ষা করে রাখবে। বাড়ির কাজকর্ম, বাচ্চা পালন করা তাদের দায়িত্ব। অথচ তুমি পর পুরুষের বাড়িতে গিয়ে জানি না কি করে এসেছ। বাড়ির মান সম্মান কিছু আর রাখলে না। আমার রতনের বউটাকে দেখে কিছু পারলে শিখে নিও। মাধ্যমিক পরীক্ষার আগে বিয়ে হয়েছিল। বেচারি পড়াশোনা বাদ দিয়ে সংসার করছে। দুখানা বাচ্চার মা। বাচ্চা সারাদিন পরিশ্রম করে, তবুও মুখে কোনো কটু কথা নেই। হাসি মুখে সবটা মেনে চলে। একা তো আসনি। বোনের বাচ্চা কি নিজের বাচ্চা আল্লাহ মালুম, জানি না। ওই বিষয়ে আমার কিছু বলার নেই। বাচ্চাটাকে নিয়ে এখানে উঠেছ, কৃতজ্ঞতার খাতিরে হলেও ভদ্র হয়ে থাকতে পারতে। ইকবাল কোন শর্তে তোমাকে এই বাড়িতে এনেছে সেটাও পরিষ্কার না। ওকে কতবার বললাম আমার পছন্দের মেয়ে আছে, আমার শ্রাবণের সঙ্গে মানাবে। ছেলে আমার এতটা কষ্ট পেয়ে পাষাণে পরিণত হয়েছে। আমি মা হয়ে জানি তো আমার ছেলের মনে কি চলছে। এই মেয়েকে মেনে নিয়ে কিভাবে সংসার করবে? এই না আছে ভদ্রতা, আর না আছে কোনো গুণ। থাকার মধ্যে আছে একটু রূপ, তাও আহামরি কিছু না। ভদ্রমহিলা শুরু করলেন, কিন্তু থামার লক্ষণ নেই। আলো থম মেরে বসে আছে। ভেতর থেকে কান্না দলা পাকিয়ে উগরে আসার মতো অবস্থা। গলা চেপে ধরেছে। লিজা মিটিমিটি হাসছে। লিমা বেগম ছাদে আছেন। আলো নিজেকে শক্ত করে বলল, বড় মা, আমি ভুল কিছু করিনি। আপনার ছেলে সবটা জানেন। আর আমার অনেকগুলো বন্ধু বান্ধবী নেই যে অযথা বাইরে ঘুরে আপনাদের সম্মান নষ্ট করি। আমি কলেজের নাম করে রেস্টুরেন্ট বা পার্কে গিয়ে ঘন্টার পর ঘন্টা পার করি না। বিশ্বাস না হলে লিজার থেকে জিজ্ঞাসা করেন। ও তো পার্ক আর রেস্টুরেন্টে রেগুলার যায়। আলো কথাটা বলে লিজার দিকে চাইল। লিজা মুখটা এবার দেখার মতো হলো। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, আম্মু বিশ্বাস করো, আমি কলেজের বাইরে কোথাও যাই না।
আলো মিথ্যা বলছে। তুমি দেখলে না ভাইয়া চ্যানেলে কী সব বলছিল। ও নিজে এসব করে আমাকে তোমার থেকে বকা শোনাতে চাইছে। আলো অবাক হলো লিজার মিথ্যা শুনে। এই মেয়ে চাইছে কি? ভদ্রমহিলা ধমক দিলেন, নাম ধরছো কেন? ভাবি বলতে পারো না? তোমাকে এখানে পাঠানো উচিত হয়নি। আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো। আর আলো, নিজের রুমে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও। আমার সঙ্গে তোমরা গ্রামে যাচ্ছ। পড়াশোনা ছেড়ে এবার সংসারে মনোযোগ দাও। অনেক উড়েছ, আর না, আমাদের সম্মান তোমার হাতে। আলো মাথা নাড়িয়ে উঠে আসলো। কিছু মানুষের দৃষ্টিভঙ্গি কখনো পরিবর্তন হয় না। এদের সঙ্গে অযথা তর্ক করা বেমানান। তাই নিজের কষ্টগুলো চেপে মেয়েটাকে বুকের সঙ্গে আগলে নিল। মামারা মেয়েটাকে সুযোগ পেলে অপমান করতে কেউ ছাড়ে না। নিজের চরিত্র নিয়ে মানুষ হাজার কথা বলুক, তাই বলে ঈশাকে নিয়ে কেন বলবে? ঈশা ফুলের মতোই পবিত্র। ওর শরীরে বিন্দু পরিমাণ পাপ নেই। শহর থেকে গ্রামে আসতে 4 ঘন্টার কাছাকাছি সময় লাগলো। দুঃখের বিষয়, অনেক অনুরোধ করেও শ্রাবণকে আনা যায়নি। তবে তুলির মেডিকেল 1 সপ্তাহের জন্য বন্ধ ছিল বিধায় ওদের সঙ্গে জয়েন হয়েছে। ঈশা তুলিকে খুব পছন্দ করে। আসার পর থেকে ওর কাছে আছে। মেয়েটার বয়স 7 মাস চলছে। শ্রাবণদের গ্রামের বাড়িটা অনেক বড় এরিয়া নিয়ে। 4 ভাইয়ের ছেলে মেয়ে আর পরিবারের সদস্যের জন্য এই বিশাল বাড়িটা তৈরি করেছে মাত্র 15 বছর আগে। পুরাতন বাড়িটাতে এখন আর তেমন কেউ থাকে না। কাজের মানুষেরা কয়েকজন মাঝে মাঝে থাকে। আলো নিজের কক্ষে এসে চেঞ্জ করে নিয়েছে। এখানে শাড়ি পরতে থাকতে হবে বিধায় আনারি হাতে এলোমেলো শাড়িতে নিজেকে কিছুটা গুছিয়ে নিল। দেখতে মোটামুটি খারাপ লাগছে না। এর মধ্যে ডাক পড়ল দরজা থেকে, নতুন বউ আসবো। নতুন মানুষের কণ্ঠ পেয়ে আলো চুপসে গেল। দরজায় ঘুমটা টেনে একটা বউ দাঁড়িয়ে আছে। আলো ব্যস্ত হয়ে বলল, জি আসুন। আপনাকে ঠিক চিনতে পারছি না, যদি বলে দিতেন। মেয়েটা মলিন হাসল। ভেতরে প্রবেশ করতে করতে বলল, আমি রাকা, তোমার বরের চাচাতো ভাই রতনের বউ। আমাকে বুবু বলতে পারো কেমন? বড় মা ডাকছে, চলো নিচে যেতে হবে। সাবধানে চলাফেরা করবে কেমন? একবারে কিছু বলবে না। শুনেছি তোমার ভীষণ সাহস। আলো বিব্রত বোধ করছে। মনে হচ্ছে ভুতুরে বাড়িতে এসে উঠেছে। কথা মেপে বলতে হবে কেন? নতুন বউ আসলে সকলে দৌড়ে আসে, অথচ কেউ ওকে পাত্তা দিল না। আলো বাইরে যেতে চাইল, কিন্তু রাকা ওর পা হতে মাথা অবধি নজর ঘুরিয়ে বলল, এ মা, তুমি এভাবে শাড়ি পরেছ কেন? এলোমেলো হয়ে আছে। তাছাড়া নতুন বউকে দেখতে সকলে অপেক্ষা করছে, একটু সাজতে হবে তো। আলোর অনুমতি তোয়াক্কা না করে ওকে সাজিয়ে দেওয়া হলো। কয়েকটি ভারী অলংকার আর শাড়িটা নতুন করে গুছিয়ে দিল। আলো যেন কাঠের পুতুল। রাকার নির্দেশ অনুযায়ী ওর সঙ্গে নিচে চলে আসলো। বেশ কিছু মহিলাদের সামনে ওকে বসানো হলো। সম্মুখে কেউ খারাপ কিছু বলল না, তবে মাঝখানের মহিলাটা বলে উঠল, আগে শ্রাবণ বাবা গ্রামে আসলে যাওয়ার নাম নিত না। কি থেকে কি হয়ে গেল? অথচ 4 বছর ওখানে পা রাখে না। প্রয়োজন হলে রাস্তা অবধি আসে। ছেলেটার সঙ্গে খারাপই হয়েছে। যাই হোক, কপালের লিখন কিভাবে খণ্ডন করবে? আলোর কান খাড়া হয়ে উঠল। কি হয়েছিল শ্রাবণের সঙ্গে? আলোর মনে এমনিতেও ওকে নিয়ে কৌতূহলের শেষ নেই। শহরে এত এত মেয়ে থাকতে ইকবাল মাহমুদ ওকেই কেন ছেলের বউ করতে চেয়েছিলেন? শ্রাবণের জন্য মেয়ের অভাব ছিল না। তাহলে আলোর মধ্যে কি এমন দেখেছিলেন? অবহেলিত অসহায় মেয়েকে সাহায্য করার ছিল, তবে কি শহরে এমন মেয়ের অভাব ছিল? অলিতে গলিতে বরং অহরহ মেয়ে আছে। কত কি প্রশ্ন মনে। আলোকে ভাবতে দেখি লিমা বেগম উঠে আসলেন। বিরক্ত হয়ে বললেন, আলো, তুমি রুমে গিয়ে বিশ্রাম নাও। তোমার খাবার আমি রুমে পৌঁছে দিব। ঈশাকে নিয়ে ভেবো না, এমনিতে কপালটা কতখানি কেটেছে। রাতে জ্বর না আসে। তোমার বাবা বারবার বলেছে বিশ্রাম নিতে। আমার মেয়েটার উপরে নজর লেগেছে। জানি না কপালে কি আছে। লিমা বেগম আলোকে উঠিয়ে ছাড়লেন। এখানে থাকলে নানা রকম কথাবার্তা শুনে মেয়েটার মন খারাপ হবে। আলো চুপচাপ প্রস্থান করল। এমনিতেও দুর্বল লাগছে, একটু ঘুমানোর প্রয়োজন। রাত হয়ে এসেছে। বিশাল করিডোর দিয়ে হেঁটে আসার সময় একটা কক্ষের ভেতর থেকে হাসাহাসির আওয়াজ শুনেও থমকে গেল।
কে আছে দেখার জন্য উকি দিতে কানে বেজে উঠল। বউ আর প্রাক্তন প্রেমিকা এক বাড়িতে। যাই হোক, কেমন অনুভব করছো মিতু আপু? শ্রাবণ ভাইয়ার বউকে দেখেছ? তোমার থেকে সুন্দরী কিন্তু। তুমি ভাইয়াকে ছেড়ে দিয়ে ভুল করেছ। ভাইয়া তোমাকে বিয়ে করতে রাজি ছিল, তুমিই করলে না। ওরকম এখন অহরহ হচ্ছে, মাঝখানে তুমি অতিরিক্ত বুঝে কপাল পুরালে। আলো থমকে গেল। ভেতর থেকে লিজার কণ্ঠ ভেসে আসছে। আজকের দিনটা আলো চমকের উপরে আছে। অপর পাশের মানুষটার উত্তর শুনতে আলো মনোযোগ দিল। শ্রাবণের বয়স কম ছিল। আবেগ দিয়ে কি জীবন চলে? অনেক ভেবে দেখলাম মাহিদ ভালো ছেলে, বিদেশে সেটেল। একটা ভুলের জন্য ওকে শাস্তি দেওয়া উচিত হবে না, তাই বিয়েতে মানা করিনি। সোনিয়ার বিয়ের জন্য 4 বছর পর দেশে ফিরলাম। শ্রাবণকে ভীষণ মনে পড়ে জানিস। মাহিদের মতো আমাকে অবহেলা করতো না, আগলে রাখার চেষ্টা করত। জানি না তখন ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম কিনা। এখন আফসোস করে কি হবে বল? বাকিটা শোনার জন্য আলো সাহস হলো না। শ্রাবণের এমন বদলে যাওয়ার পেছনে এই নারীর অবদান কতটা হারে হারে টের পাচ্ছে। কতটা ভালোবাসা থাকলে একজন পুরুষ নিজেকে বদলে ফেলতে পারে। সমাজ সংসারের প্রতি বিরূপ মনোভাব এমনি এমনি হয়নি। আলোর কষ্ট হচ্ছে, এমনটা না যে শ্রাবণকেও ভীষণ ভালোবাসে। শুধু ভেবেছে ওই মানুষটা ওর একান্ত নিজের, যার ওপরে কারো অধিকার নেই। কিন্তু মানুষের মনের গণ্ডিকে অধিকারের বেড়াজাল আটকে রাখা যায়? সম্ভব না। আলো নিজের কক্ষে ফিরে দরজা বন্ধ করে বিছানায় শরীর এলিয়ে দিল। নিজের পরিবারটাকে ভীষণ মনে পড়ছে। সংসারে অভাব অভিযোগ ছিল ঠিকই, কিন্তু লতিফ সাহেব ছেলে মেয়েদের বিষয়ে যথেষ্ট যত্নশীল ছিলেন। আলো ফুঁফিয়ে উঠল। ক্লান্ত শরীর চোখ বন্ধ হয়ে আসতে বেশি সময় লাগলো না। গভীর ঘুমে তলিয়ে গেল। মধ্যরাত। কারো ভারী নিঃশ্বাস আলোর মুখের উপরে আশ্রে পড়ছে। ঘরে আবছা অন্ধকার বিরাজমান। ব্যালকনি থেকে ঠান্ডা বাতাস এসে দরজার পর্দা নাড়িয়ে দিচ্ছে। তপ্ত গরম আঙুলের ছোঁয়া মুখে তীব্রভাবে পেয়ে আলোর তন্দ্রা ভাঙল। চোখ খুলে অচেনা আগন্তুককে মুখের উপরে ঝুলে থাকতে দেখে আলোর গলা শুকিয়ে আসলো। অন্ধকারে মানুষটার আকৃতি বোঝা যাচ্ছে, তবে মুখটা পরিষ্কার না। আলো চিৎকার করতে চাইল, তার আগে হাতটা এসে ওর মুখ চাপা দিয়ে কানের কাছে ফিস ফিস করে বলল, চিৎকার করছো কেন? ফোন কোথায় তোমার? আলোর বুক ধরফর করছে। শ্রাবণ এখানে আসবে ওর বিশ্বাস হচ্ছে না। তাছাড়া বন্ধ করে ও কিভাবে আসলো? আলো উঠতে চাইল। শ্রাবণ বুঝতে পেরে মুখের ওপর থেকে হাত সরিয়ে নিজেও সরে গেল। কক্ষের লাইট জ্বালিয়ে দিল। আলো কোনো রকমে উঠে শ্রাবণের দিকে চেয়ে কিছুটা ছুটে এসে ওকে ধরল। শ্রাবণের হাতের বেশ কিছুটা জায়গা কেটে গেছে। ঠোঁটের কোণা থেকে রক্ত ঝরছে, শার্টে রক্তের দাগ। আলো উত্তেজিত হয়ে চাপা কণ্ঠে বলল, এসব কিভাবে হলো? আপনি আমাকে না ডেকে কাটাস ছেঁড়া নিয়ে মজা করছেন? আপনি সত্যি মানুষ না। আলোর চোখ ছলছল করে উঠল। হন্তদন্ত হয়ে শ্রাবণকে বিছানায় বসিয়ে দিয়ে ব্যাগ থেকে ওষুধ বের করলো। এখন গরম পানি ভীষণ প্রয়োজন ছিল, কিন্তু কিচেন খুঁজে পাওয়া কঠিন। তাই কোনো রকমে ঠান্ডা পানি নিয়ে আসলো। শ্রাবণ চুপচাপ ওর কাণ্ড দেখছে। আর 4 বছর পর এ বাড়িতে পা রাখলো। কিভাবে জানি সেটা নিজেরই বিশ্বাস হচ্ছে না। এক বুক কষ্ট আর হতাশা নিয়ে এই বাড়ি থেকে বিদায় নিয়েছিল, সবটা এখনো চোখের সামনে ভেসে বেড়ায়। শ্রাবণ চোখ বন্ধ করে বলল, আমার এসবের প্রয়োজন নেই। ভীষণ ঘুম পাচ্ছে। সারাদিন প্রচুর বিজি ছিলাম। তাছাড়া বিকালে একটা গাড়ির সঙ্গে আমার গাড়ির ধাক্কা লেগেছিল। একটু লেগেছে, তেমন কিছু না। তোমাকে জাগানোর ইচ্ছা ছিল না, কিন্তু তুমি ঘুমের মধ্যে কি জানি বলছিলে। ভাবলাম আলো রানী কার স্বপ্নে বিভোর, একটু যাচাই করে দেখি। আলো কপট রাগ দেখিয়ে বলল, আলো বাইরের পুরুষের স্বপ্ন দেখে না। কারো মতো প্রাক্তনের টানে গভীর রাতে
ছেড়ে যাওয়া স্থানেও পা রাখে না। শ্রাবণের কপালে ভাঁজ পড়ল। আলো ওকে খোঁচা দিয়ে কথাগুলো বলেছে, বুঝতে বাকি নেই। কথাটা ভেবে ওর মেজাজ চরম খারাপ হলো। ঠোঁটের কাটা জায়গায় আলো ওষুধ লাগাচ্ছিল। শ্রাবণ খপ করে ওর হাতের কবজিটা ধরে গম্ভীর কণ্ঠে বলল, আমার থেকে দূরে থাকো। প্রয়োজন নেই তোমার আলগা দরদের। লাথি দিয়ে পরক্ষণে বুকে টেনে নেওয়া লোকদের আমি ঘৃণা করি। তোমার ছোঁয়া জাস্ট সহ্য করতে পারছি না। শ্রাবণ ঝাড়ি দিয়ে উঠে পড়ল। একটা বালিশ নিয়ে বিছানার এক পাশে গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে চোখ বন্ধ করলো। আলো তোয়াক্কা করলো না। মেয়েদের এই একটা স্বভাব, স্বামীদের প্রাক্তন বা কোনো দুর্বল জায়গা থাকলে আঘাত দিতে খোঁটা দেওয়া, প্রতি মুহূর্তে সেটা মনে করিয়ে কষ্ট দ্বিগুণ করে দেওয়া। আলোর চোখ থেকে কয়েক ফোঁটা পানি ঝরে পড়ল। শ্রাবণ বরাবর এভাবেই কথা বলে। আজকাল ওর আঘাত আলো সহ্য হয় না, ভীষণ কষ্ট হয়। আলো চুপচাপ শ্রাবণের পাশে গিয়ে বসল। ভয় লাগে আবারও যদি ধমক দেয়। তবুও সাহস নিয়ে আলগোছে পাতলা কম্বলটা সরে ওর হাতটা বের করলো। শ্রাবণ চোখ বন্ধ করে আছে, নড়াচড়া করছে না দেখে আলো সাহস পেল। হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করলো। শরীর জ্বরে পড়ে যাচ্ছে, অথচ মুখে কেমন শক্ত। আলো তাড়াতাড়ি পানি এনে ওর কপালে পানিপট্টি লাগালো। শাশুড়ি মায়ের কাছে যেতে পারলে ভালো হতো, কিন্তু কোন রুমে আছে কিছু জানা নেই। সারা রাত আলোর ঘুম হলো না। শ্রাবণের জ্বর ভোর রাতের পর কম হলো। আলো নামাজ পড়ে ঘর থেকে বেরিয়ে আসলো। তখন চারদিক পরিষ্কার হয়ে গেছে। 5টার বেশি। নিচে এসে আলো চোখ ছানা বড়া। সকালে উঠে গেছে। আর ডান দিকে রান্নাঘরে হুলস্থুল অবস্থা। পালা ধরে রান্না চলছে। শাশুড়ি কাছে পিঠে নেই। কি করবে ভেবে রান্নাঘরের পাশে গিয়ে দাঁড়ালো। ওকে দেখে ভেতর থেকে কাজের মেয়েটা বলল, বৌমনি কিছু লাগবে? আলো ইতস্তত করে বলল, কিছু খাবার পাওয়া যাবে? আর একটা কফি যদি হতো। অপেক্ষা করো, এখনই দিচ্ছি। আলো খুশি হলো, কিন্তু ওর খুশিটা স্থায়ী হলো না। পাশ থেকে রিনরিনা আওয়াজে গতকাল রাতে দেখা সেই মেয়েটা বলে উঠল, সকালে উঠে অর্ডার করার অভ্যাসটা ছোট থেকে নাকি আমাদের বাড়িতে এসে হয়েছে? শুনেছি তোমার বাবার বাড়ির অবস্থা খুব একটা ভালো না। নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। সেই পরিবেশে থেকেও এত বেলা করে ঘুম থেকে কিভাবে ওঠো? আমি তো বাপু পারি না। 4 বছর অস্ট্রেলিয়া থেকেছি, তবু অভ্যাস পরিবর্তন হয়নি। মেয়ে মানুষ এমন হলে হয়? আলো পাশ ফিরে চাইল। সাদা 3 পিস পরিহিত মেয়েটাকে দেখতে খুব একটা সুন্দরী না হলেও খারাপ না। দীর্ঘদিন ঘরবন্দি মানুষের মতো ফ্যাকাশে গায়ের রং, চুলগুলো উঁচু করে ক্লিপে আটকানো, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক দেখে বোঝা যাচ্ছে মেয়েটা নিজের সাজ পোশাক নিয়ে ভীষণ সিরিয়াস। শরীর থেকে বেলি ফুলের গন্ধ ভেসে আসছে। আলো তীক্ষ্ণ নজরে দেখছে। ওকে চুপচাপ দেখে মেয়েটা আবারও বলল, শুধু রূপ দিয়ে পুরুষ মানুষের সংসার করা যায় না। কাজকর্ম জানো না? কেমন মেয়ে তুমি? আলো জবাব দিতে চাইল, তার আগেই পেছন থেকে উত্তর আসলো, আলো তুমি এখানে কি করছো? সকাল সকাল লেকচার শুনতে তোমার ভালো লাগছে তাই না? নিজে এক বেকুব, আরেক বেকুব মহিলার লেকচার শুনছ। ঘরে এসো। এই বাড়ির কিছু মহিলার সামনে তুমি একদম আসবে না। কিছু মানুষ আছে নিজের অতীত ভুলে গিয়ে ভাবে আমার মতো হাজি সারা পৃথিবীতে আর একটাও নেই। এই বাড়িতে তেমন টাইপ কিছু মানুষ আছে। লজ্জা ঘৃণা যদি সামান্যতম থাকতো তবে এভাবে লেকচার দিতে আসতো না। যাই হোক, অন্যদের লজ্জা না থাকলেও আমার আছে। এই বাড়ির খাবার আমার গলা দিয়ে নামবে না। আমি ফিরব। তুমি ঘরে আসো। শ্রাবণ চলে যেতে গিয়ে আবার ফিরে দাঁড়ালো। সারা রাত জ্বরে পুড়ে যাওয়া মুখটা লাল হয়ে আছে। মাথার চুলগুলো এলোমেলো লাগছে। শার্টের হাতা কোনই পর্যন্ত গুছিয়ে রাখা। বড্ড এলোমেলো, তবুও ভীষণ সুন্দর লাগছে। আলোর মুখের দিকে চেয়ে আছে। শ্রাবণ একবার ওকে দেখে নিয়ে মৃত্যুর দিকে চাইল।
শোন, আমার বউয়ের থেকে দূরে থাকবি। আমার বউ বাড়ির কাজের মহিলা না। তুই তোর বরের দাসী হয়ে আছিস, আজীবন থাক। তাই বলে কি আমার বউ তোর মতো মেয়েকে অনুসরণ করবে? ও আলো, সারা পৃথিবী আলোকিত করার জন্য জন্ম। আমি নিজে ওকে আমার উপযুক্ত করে গড়ে নিব। তোকে ওর চিন্তা করে মাথা খারাপ করতে হবে না। মিতুর ভেতর থেকে কান্না উতলে উঠছে। একসময় মানুষটা ওর কতটা আপন ছিল, আর আজ অন্য একটা মেয়ের জন্য ওকে অপমান করতে ছাড়ল না। মিতু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না, কান্না আটকে বলল, তুমি আমাকে ভুল বুঝেছ শ্রাবণ। আমি ওকে জাস্ট বলছিলাম আমাদের বাড়িতে কেউ বেলা করে ঘুম থেকে ওঠে না। তুমি তো সবটা জানো, বলো। শ্রাবণ ওর কথা পাত্তা দিল না। সোজাসুজি আলোর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ঘরে আসো। এরা ন্যাকামি করে তোমাকে কোন ফাঁদে ফেলে দিবে চিন্তাও করতে পারবা না। কুমিরের কান্না দেখে মায়া করতে নেই। শ্রাবণ টানতে টানতে আলোকে নিয়ে ঘরের দিকে এগিয়ে গেল। মিতু সহ বাড়ির অনেকেই শ্রাবণের এই নতুন রূপ দেখে থমকে গেল। আগেকার শ্রাবণ আর এখনকার শ্রাবণের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মিতু ফুফিয়ে যাচ্ছে। পছন্দের মানুষটার এমন বদল ওকে আরও যন্ত্রণা দিচ্ছে। মনের মধ্যে হিংসার জন্ম নিচ্ছে। একটা বাইরের মেয়ের জন্য শ্রাবণ কিভাবে এমন করতে পারে ওর বুঝ আসছে না। যখন মানুষ অপরাধ করে তখন নিজের করা অন্যায়গুলো বুঝতে পারে না। ভাবে আমি উত্তম, বাকিরা অধম। একজন মেয়ে শ্বশুর বাড়িতে এসে যদি হাসি মুখে কাজকর্ম সামলে সন্তান পালন করে, স্বামী শাশুড়ির মন রেখে চলাফেরা করে, তখন সবাই তাকে সাধু বলে বাহবা করে। অথচ মেয়েটার মনের খবর কেউ রাখতে চেষ্টা করে না। সামান্য জ্বরে যেখানে স্বামী বা তার পরিবারের লোকজন বিছানা থেকে ওঠে না, সেখানে বউটা জ্বর নিয়ে অনায়াসে হাজারটা কাজ করে আসে। শ্রাবণের সেজু চাচার ছেলে রতন এলাকা জুড়ে ওর বেশ নামডাক আছে। মোটামুটি প্রভাবশালীদের একজন। পরিবারের পছন্দের আকাকে যখন বিয়ে করে তখন ওর বয়স ছিল 25। বউয়ের সঙ্গে সম্পর্কটা ওপর থেকে যতটা ভালো দেখা যায়, ভেতর থেকে ততটা না। বউ থাকতে হয় তাই আছে এরকম। বউয়ের মন রেখে তাকে ভালোবেসে কয়েক মিনিট পাশে বসতে হয়, সেটা ওর দিয়ে হয় না। তাছাড়া রতনের একটা বদভ্যাস আছে। বউ কোনো ভুল করলে ধুম করে গায়ে হাত তুলতে দেরি করে না। রাকা রক্ষণশীল পরিবারের মেয়ে, স্বামীর বাসা থেকে চলে যাবে এমনটা ভাবতে পারে না। সন্তানদের মুখের দিকে চেয়ে এই বাড়িতে পড়ে আছে। মুখ বুজে সারাদিন গাদার খাটুনি খাটতে হয়। আজ হঠাৎ শ্রাবণের মুখে আলোর জন্য প্রতিবাদ দেখে ওর চোখে পানি এসে গেছে। প্রতিটা মেয়ে মনে প্রাণে চায় তার স্বামী বিপদে আপদে তাকে আগলে রাখুক, সবসময় পাশে থেকে সাপোর্ট দিক। আফসোস এমনটা খুব কম হয়। মিতু কান্নাকাটি করছে দেখে বাকিরা ওকে বোঝানোর চেষ্টা করছে। মিতু শ্রাবণের ফুফাতো বোন। ইকবাল মাহমুদের বোন মারা গেছে অনেক বছর আগে। সেই থেকে বোনের মেয়ে এই বাড়িতে আছে। রাকা মিতুর কান্না দেখে বলল, মিতু, দোষটা কিন্তু পুরোপুরি তোমার। কি প্রয়োজন ছিল আলোকে অযথা কথা শোনানোর? সবাই কিন্তু তোমার রতন ভাইয়ের মতো না। এবার থেকে কিছু বলতে হলে বুঝে শুনে বলবা। শ্রাবণ কাউকে ছেড়ে কথা বলে না। রাকার কথা শুনে মিতুর ভীষণ রাগ হলো। একসময় শ্রাবণ ওর জন্য পাগল ছিল। কতটা ভালোবাসার অধিকার ছিল কে না জানে। সবটা কি সময়ের অতলে হারিয়ে গেল? মিতু সেটা ভেবে প্রতিবাদ করলো, তুমি এখান থেকে যাও। তোমাকে কি ডেকেছি আলোর হয়ে ওকালতি করতে? শ্রাবণ আমার ওপরে রাগ করেছে, আমি ঠিক ওকে মানিয়ে নিব। একটা বাইরের মেয়ের জন্য ও কিছুতেই আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। রাকা দীর্ঘশ্বাস ফেলল। যে বোঝেও না বোঝার ভান করে তাকে বোঝানো কঠিন, তাই মিনমিন করে বলল, বাইরের মেয়েটা এখন শ্রাবণের বউ। এই বাড়িতেও যতটা অধিকার আছে তোমার তার কানাকড়িও নেই। শ্রাবণের ঘর থেকে শুরু করে পুরো শ্রাবণ মাহমুদ একমাত্র আলোর। সেখানে তুমি আমি বাইরের মানুষ।
অযথা নিজেকে ছোট করো না। তোমার ইতিহাস আবার নতুন করে ঘাটাঘাটি হলে মনে হয় তোমার খুব একটা ভালো লাগবে না। রাকা কথাগুলো বলে অপেক্ষা করলো না। এখানে থাকলে কথায় কথা বাড়বে, তারপর রতন এসে আচ্ছা করে ধোলাই করবে, দোষ গুণ বিচার করবে না। বোনের সঙ্গে তর্ক করার মতো অপরাধ ক্ষমার অযোগ্য। মিতু রাগে ফুলছে, কান্না থেমে গেছে কিন্তু চোখের পানি থামেনি। জিদ চিরবির করে সারা শরীরে প্রবাহিত হচ্ছে। বাইরে দাঁড়িয়ে থাকা মানে নিজেকে তামাশার পাত্রী বানানো। মিতু নিজের কক্ষের দিকে ছুটল। আলো চুপচাপ বিছানায় বসে আছে। শ্রাবণ তীক্ষ্ণ নজরে ওকে দেখেছে। আলো ভদ্রবাড়ির ভদ্র বইয়ের রোল প্লে করতে গিয়ে চুপচাপ থাকতে হয়েছে, যেটা শ্রাবণের পছন্দ না। অপরাধীর আবার আপন পর কি? যেই অন্যায় করবে উপযুক্ত শাস্তি সে পাবে। আলো নিচু কণ্ঠে বলল, পরিবারের মধ্যে ঝামেলা করা উচিত না, এতে অশান্তি বৃদ্ধি হয়। আমি দেখেছি বাবা যথেষ্ট ভালো মানুষ ছিলেন, সবসময় আমাদের আগলে রাখতেন। তবুও একটা অভ্যাস ওনার যথেষ্ট খারাপ ছিল। রাগ উঠলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেন না, আম্মার গায়ে হাত উঠাতেন। বাবা মারা যাওয়ার দিন আমিও থাপ্পড় খেয়েছি। তাই আমার মনে হয় অযথা অশান্তি ডেকে আনা উচিত না। শ্রাবণের জ্বরটা আবারও ফিরছে, মাথা দপদপ করে জ্বলছে। এই মুহূর্তে আলোর একটা কথা ওর ভালো লাগছে না। নিজের পরিবার সম্পর্ক যথেষ্ট ধারণা আছে। এই যে মিতুর সঙ্গে সম্পর্ক ছিল, যেটা পরিবারের সকলে জানত, অথচ সেই মিতুকে মেজ চাচির ভাইয়ের ছেলের সঙ্গে বিয়ে দিতে কেউ সামান্যতম দ্বিধাগ্রস্ত হয়নি। বরং আনন্দ অনুষ্ঠান করে লিজার মামাতো ভাইয়ের সঙ্গে বিয়েটা হয়েছিল। সেসব ভাবলে নিজেকে ওর ভীষণ ছোট লাগে, নিজের উপরে রাগ আসে। তখন কি দেখে মিতুর মতো মেয়েকে ভালোবেসেছিল, এখন আফসোস হয়। মেয়েটা চরম পর্যায়ের লোভী আর অকর্মণ্য। কিভাবে মানুষের কষ্টগুলোকে খুঁচিয়ে ঘা করতে হয় বেশ ভালো পারে। উঠতে বয়সে তখন চোখে রঙিন চশমা ছিল, ভালো খারাপ বোঝার বুদ্ধি অতটা পরিপক্ক ছিল না। শ্রাবণ ঠোঁট চেপে বলল, আমি ফিরে যাচ্ছি, তোমার ইচ্ছে হলে যেতে পারো। মিতুর ছুরির মতো মুখ চলে, ওর থেকে যত এড়িয়ে চলবে ও তোমাকে ততই আঘাত করতে আসবে। ঈশাকে নিয়ে আসো, যেতে হবে। শ্রাবণ নিজের সিদ্ধান্ত অনড়। আলো কি করবে বুঝতে পারছে না। শ্রাবণের কাজিন সোনিয়ার বিয়ে উপলক্ষে ওরা এখানে এসেছে। আগামীকাল থেকে গায়ে হলুদ, এখন ফিরে গেলে কথা হবে। আলো কিছু বলতে চাইল, তার আগেই লিমা বেগম এসে হাজির হলেন। উনি হন্তদন্ত হয়ে শ্রাবণের কপালে হাত রেখে চমকে উঠলেন। চোখ রাঙিয়ে বললেন, এতটা জ্বর নিয়ে কোথাও যাওয়া হচ্ছে না। পাগলামি বন্ধ করে রাহিনকে আসতে বল। আলো, বাইরে রেবেকা খাবার নিয়ে অপেক্ষা করছে, নিয়ে আসো। সব রান্না আমি করেছি। আলো অপেক্ষা করলো না, বাইরে বের হলো। ওকে যেতে দেখে শ্রাবণ মায়ের কাঁধে মাথা রাখল। মা মানে শান্তির উৎস। লিমা বেগম ছেলের মাথায় হাত রেখে পুনরায় বললেন, মাথা ঠান্ডা কর বাবা। এভাবে পুরাতন কথা মনে রেখে ঝামেলা করলে মানুষের নানা রকম কথা বলবে। তাছাড়া আলোর খারাপ লাগবে। ও ভাবে তুই মিতুর জন্য এখনো পাগল আছিস, বিয়ে করেছিস, ঠিকঠাক দায়িত্ব পালন করতে হবে, তাই না? তুমি সবটা যেন চুপ থাকতে বলছো? ওই মেয়েটা আমার সঙ্গে কি করেছে সবটা ভুলে গেলে? ওকে দেখলেই আমার মাথা দপ করে জ্বলে উঠছে। আমি কাউকে ছাড় দিয়ে কথা বলি না, তুমি ভালো করে জানো। আগ বাড়িয়ে কিছু বলবো না, কিন্তু কেউ মারলে যে পা ফেলছে আমি তাকে ছাড় দিব না। ওদেরকে বলে দিবা 5 বছর আগেকার শ্রাবণের সঙ্গে যেন আমাকে মেলাতে না আসে। বাড়িতে ফিরে চলো মা, এখানে ভালো লাগছে না। লিমা বেগমের মুখটা চুপসে গেল। ছেলের কষ্ট উনি বুঝতে পারেন, কিন্তু কিছু তো করার ছিল না। পরিস্থিতি নাগালের বাইরে ছিল। একমাত্র ছেলেটাকে এভাবে দেখতে কোনো মায়ের কি ভালো লাগে? শ্রাবণ সহজে নিজের কষ্টটা কাউকে বলে না, আর জ্বরের ঘোরে উগরে দিচ্ছে। উনি কোমল কণ্ঠে বললেন,
বাবা, সোনিয়ার বিয়েতে আমরা যদি না থাকি কেমন হয়? মেয়েটা শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে। লোকজনের কথা বাদ দিলাম, নিজেদের কাছে কেমন লাগবে না? বাচ্চা মেয়েটাকে ছোট থেকে বড় হতে দেখলাম। ওর জীবনের গুরুত্বপূর্ণ একটা দিন আমরা থাকবো না, স্বার্থপরের মতো পালিয়ে যাব? শ্রাবণ চোখ বন্ধ করল। মায়ের কথা ফেলে দেওয়া যায় না। সোনিয়া রতনের বোন। শ্রাবণকে চুপ থাকতে দেখে লিমা বেগম নিঃশব্দে হাসলেন। ছেলে অবশেষে হার মেনে নিয়েছে। কয়েকদিন এখানে থাকতে আর অসুবিধা নেই। বিয়ে বাড়িতে আত্মীয় স্বজনদের আনাগোনা লেগেছে। আলোর সঙ্গে কয়েকজনের চেনাশোনা হয়েছে। আলো শাড়ি পরতে খুব একটা দক্ষ না, তাই শাশুড়ির অনুমতি নিয়ে 3 পিস পরেছে। যদিও কয়েকজন নিষেধ করেছিল, আলো শোনেনি। শ্রাবণ ঘরে আছে। রাহিন এসেছে, ওর সঙ্গে কাজকর্ম করছে। ঘরটাকে অফিস বানিয়ে ফেলেছে। আলো সেদিকে পা রাখেনি। আজকাল শ্রাবণ ওকে তীক্ষ্ণ নজরে দেখছে। আলো সেটা পছন্দ হচ্ছে না। একই বাড়িতে স্বামীর প্রাক্তনের সঙ্গে থাকাটা সহজ না। তবুও আলো সব পাত্তা দিচ্ছে না। পরন্ত বিকেল, বাড়ির ছেলেমেয়েরা ছাদে আড্ডা জমিয়েছে। তুলি আলোকে জোর করে সেখানে নিয়ে আসলো। বেশ কিছু নতুন মানুষ দেখে আলো বেশ লজ্জা পাচ্ছে। তুলি ওদের সঙ্গে ওর আলাপ করিয়ে দিল। শ্রাবণের চাচাতো ভাই অভিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা জনপ্রিয় মুখ। 4র্থ বর্ষে পড়াশোনা করে, সঙ্গে নাচ আর থিয়েটারে ওর দিন যায়। ছেলেটা দেখতে ভীষণ সুদর্শন, তবে চেহারায় মেয়েলি মেয়েলি একটা ভাব আছে। নিয়মিত টিকটক করে। অনলাইনের ফেমাস সেলিব্রিটি বলা যায়। অভিক আলোকে দেখে বলল, এইটুকু বাচ্চা মেয়েকে ভাবি বলতে হবে? আমি ঠিকঠাক সময় বিয়ে করলে ওর মতো একটা বাচ্চা হতো জানিস। তুলি হেসে ফেলল। অভিকের মুখে কিছু আটকানা। হাসি খুশি আর আনন্দ করতে ভালোবাসে। তুলি চোখ রাঙিয়ে বলল, আলো 1ম বর্ষে ভর্তি হয়েছে। তুই যতটা মনে করছিস ও অতটাও ছোট না। ভাবি না বলার কৌশল, তাই না? ওকে নাম ধরলে ভাইয়া তোর হাড্ডি ভাঙবে। তুলির কথা শুনে পাশ থেকে মিতু ফোরন কাটল। তোর ভাই আজকাল বউ পাগলা হয়ে গেছে। কিছু বললে মনে হয় ফসকা নিয়েছে। কিভাবে পারে মানুষ এমন ন্যাকামি করতে? ওর কথা শুনে আলো হাসল। এতক্ষণ মাথা নিচু করে বসেছিল, এবার মাথা তুলে মিতুর চোখে চোখ রেখে বলল, উনি আমার অর্ধাঙ্গী। মৃত্যু অবধি আমরা একসঙ্গে থাকার অঙ্গীকার করেছি। তাহলে আমরা ভালো অথবা খারাপ সময়ে উনি পাশে থাকবেন না কেন? ফসকা তো অনেকের পড়ছে আপু, শুধু মলম লাগানোর কেউ নেই। এই যে আফসোস, আপনার সঙ্গে আমার পরিচয় নেই, অথচ সকালে যে ব্যবহারটা করলেন আমি অবাক হয়ে ভাবছিলাম, একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়েকে যদি সম্মান করতে না পারেন, তাহলে পুরুষেরা কিভাবে আমাদের সম্মান করবে বলুন? আপনার সঙ্গে কি আমার জন্ম থেকে শত্রুতা আছে? নেই তো। তাহলে ওগুলো বলার মানে কি? আলোর কথা শুনে উপস্থিত সকলে চুপ হয়ে গেল। বিষয়টা কারো অজানা নেই। মিতুর চোখ জ্বলছে। পুরাতন রাগ আবারও ফিরে এসেছে। ঠোঁট কামড়ে বলল, যাকে অর্ধাঙ্গী বলে ঢোল পিটাতে বসেছ, একসময় ওই পুরুষটা আমার নিজের ছিল। আমি বললে খরস্রোতা নদীতে লাফিয়ে পড়তে দুবার ভাবত না। আমার একটুখানি সঙ্গ পেতে মাসের পর মাস এখানে পড়ে থাকত। আমার মুখের একটা কথা বেদবাক্যের মতো মান্য করে চলত। উড়ে এসে জুড়ে বসে এখন আমাকে কথা শোনাচ্ছ মেয়ে? আড্ডার পরিবেশ গরম হয়ে উঠল। আলো কিছু বলতে পারছে না। কিছু বললে এখন ঝগড়ায় রূপ নিবে। পাশ থেকে তুলি উত্তর দিল, পচা শামুকে পা কাটলে কি মানুষ চিকিৎসা করে না আপু? মনে করো ভাইয়া ভুল করে নর্দমার পানিতে পড়ে গিয়েছিল, এখন সঠিক জায়গায় ফিরে এসেছে। মানুষ ভুল করবে, এটা তো সাধারণ বিষয়। তোমাকে ভাবি হিসেবে আমার একটুও পছন্দ ছিল না। নিজের দোষ ঢাকার জন্য তুমি কতটা মিথ্যা বলতে পারো সে কথা এখানের কারো অজানা নেই। নতুন করে বলতে চাইছি না।
ভাইয়ার মুখের গালি না শুনতে চাইলে চুপ থাকো। বেচারাকে নিয়ে টানাটানি করো না। পরিবেশটা জটিল হয়ে উঠল, কারো মুখে কথা নেই। অভিক পাশ থেকে বলল, সোনিয়ার বিয়েতে কোনো অশান্তি করো না, যে যার লাইফে ভালো থাকার চেষ্টা করো। মিতু আপু, তুমি অযথা আলো ভাবির পিছু লাগতে যাও কেন? বাচ্চা একটা মেয়ে, আমাদের বাড়ির নতুন সদস্য। ওর সঙ্গে কঠোর না হয়ে কোমল ব্যবহার করতে পারো না? তুমি যেমন ব্যবহার করবে তেমনটা ফেরত পাবে। আশা করি মনে রাখবে। এখন ঝগড়া বাদ। আমাদের আড্ডার বিষয় হচ্ছে আগামীকাল গায়ে হলুদে আমরা সকলে এক রকমের ড্রেস পরব, ঠিক আছে? আবারও হইচই পড়ে গেল। আলো চুপচাপ ওদের কথাবার্তা শুনছে। মিতু কথার ফাঁকে আলোর পা হতে মাথা অবধি লক্ষ্য করছে। মেয়েটাকে যত দেখছে নিজের বোকামির কথা ভেবে শরীর জ্বলছে। শ্রাবণের ওপরে অধিকার নেই, বিষয়টা ভাবলে সবটা এলোমেলো লাগছে। আলো উঠে আসতে চাইল, কিন্তু পারল না। রাকা অনেক আগে উঠে গেছে। রান্নার দায়িত্ব পুরোপুরি ওর। অভিক গিটার এনেছে সঙ্গে, রাতে জমিয়ে আড্ডা হবে। নাচ গান আর কিছু ইউনিক খাবারের পার্টি। আলো সেখানে বিশেষ অতিথি। দু একজন বাদে বাকিদের ব্যবহার অমায়িক। গভীর রাত। পুরাতন বাড়ির ছাদে অনুষ্ঠান চলছে। গান বাজনার মাঝে মাঝে মিষ্টি পানীয় যেমন কোক, ফলের জুস বিতরণ হচ্ছে। আলো সাদা রঙের গাউন পরেছে। এখানে আসার ইচ্ছা ছিল না, কিন্তু রুমে গিয়ে করবেটা কি? শ্রাবণের কাজ চলছে পুরো দস্তুর। কখন শেষ হবে বলা কঠিন। গ্রামের এমন পরিবেশে আড্ডার আসরে আসার লোভটা সামলানো কঠিন। আলো একপাশে চুপচাপ বসেছিল। হঠাৎ লিজা এসে ওকে কোকের অফার করলো। আলো না বলতে পারল না, নিয়ে নিল। কয়েক ডোক খাওয়ার পর মাথা হঠাৎ করে ঝিমঝিম করতে শুরু করলো। পুরোপুরি আর খাওয়া হলো না। মুখ টিপে বসে আছে। অভিক দূর থেকে বলল, ভাবি আপনি ঠিক আছেন? এমনি ঝিমুনি দিলে চলবে না আজ। আমার সঙ্গে সবাইকে গাইতে হবে কিন্তু। আলো মৃদু হাসল। শরীর ক্রমাগত খারাপ হচ্ছে, কি করবে বুঝতে পারছে না। এর মধ্যে সাউন্ড বক্স বাজতে শুরু করলো। আলো না পেরে উঠে পড়ল। আশেপাশে খেয়াল করে টলতে টলতে যখন সিঁড়ির কাছাকাছি আসলো, শ্রাবণ দ্রুত এসে ওকে নিজের সঙ্গে আগলে নিল। মেয়েটা আরেকটু হলে নিচে পড়ত। শ্রাবণ ওর মুখের দিকে চেয়ে বলল, ঠিক আছো? আলো মিনমিন করে বলল, মাথা টলছে, কোকটা ভালো ছিল না, শরীর খারাপ লাগছে, অশান্তি হচ্ছে প্রচুর। শ্রাবণ চোখ বন্ধ করে ভাবল। তারপর আলোর মাথাটা খানিকটা উঁচু করে ধমক দিল, কিসের কোক? যা খেতে পারো না তা খাও কেন? আলো উত্তর করতে পারল না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। শ্রাবণ তাড়াতাড়ি ওকে কোলে তুলে নিচের দিকে ছুটল। একটু একটু করে মেয়েটা ওর কোলের মধ্যে শান্ত হয়ে গেল। রুম পর্যন্ত আস্তে আস্তে পুরোপুরি অচেতন। শ্রাবণ ঘাবড়ে গেল। হন্তদন্ত হয়ে মাকে ডাকল। ফোন বের করে বাবাকে ফোন করল। শ্রাবণ ভাবল, কোকের মধ্যে কি এমন ছিল যে আলোর শরীর এতটা খারাপ হলো? কি থাকতে পারে? বিষাক্ত কিছু? লোভে পড়লে মানুষ বোধ বুদ্ধি হারিয়ে ফেলে, ভালো খারাপের ভেদাভেদ করতে ভুলে যায়। আলোর জ্ঞান নেই, বিছানায় অসাড় হয়ে পড়ে আছে। বেশ রাত হয়েছে দেখে শ্রাবণ ওকে ডাকতে গিয়েছিল। ঠিক তখনই এমন অঘটনটা ঘটল। শ্রাবণের বাবা রাস্তায় আছে, আসতে সময় লাগবে। শ্রাবণ অপেক্ষা করতে পারল না, ভাবলো ওকে এখানকার হাসপাতালে নিবে। ঠিক তখনই তুলি ভেতরে প্রবেশ করলো। মেয়েটা ডাক্তারি পড়ছে। শ্রাবণের অস্থির অবস্থা দেখে তাড়াতাড়ি আলোকে চেক করে ভীত ভীত কণ্ঠে বলল, ভাইয়া, ওর জ্ঞান ফিরতে সময় লাগবে। অতিরিক্ত মাত্রায় চেতনানাশক ওষুধের প্রভাবে জ্ঞান হারিয়েছে। ওর শরীর দুর্বল না হলে এতটা অসুস্থ হতো না। ওষুধ প্রয়োগের প্রথম পর্যায়ে রোগী এলোমেলো হয়ে যায়। ওকে দিয়ে কি করানো হচ্ছে বা বলানো হচ্ছে সেসব মনে রাখতে পারে না। কিন্তু আলোর শরীর অত্যধিক দুর্বল, সঙ্গে হার্টের সমস্যা আছে। 2 মিলিও সহ্য করতে পারেনি, ফলে জ্ঞান হারিয়ে ফেলেছে। চিন্তা করো না,
আমি বাবাকে বলেছি ওষুধ আনতে। ইঞ্জেকশন দিলে সকাল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শ্রাবণ থমকে গেল। তুলি ভয়ে ডোক গিলছে। সামান্য হাত ধরে রোগীর বর্তমান অবস্থা বোঝার মতো বিশাল মাপের ডাক্তার তুলি না, যদি না আগে থেকে পুরোপুরি শুনে থাকবে। শ্রাবণ মাথা ঠান্ডা করে বলল, আলোকে ওষুধ কে দিয়েছে? তুলি কেঁপে উঠল। এখনো উপরে গান বাজনা চলছে। বিয়েবাড়ির অনুষ্ঠান, মাঠে মারা পড়বে। ওকে চুপচাপ দেখে শ্রাবণ পুনরায় ধমক দিল, বল কে দিয়েছে? আমার ধৈর্য পরীক্ষা নিস না, দ্রুত বল। শ্রাবণের কপালে বিন্দু বিন্দু ঘাম। আলোর এমন অবস্থা দেখে মেজাজ পুরোপুরি খারাপ। তুলি মিনমিন করে বলল, সব মৃত আপুর প্ল্যান ছিল। আপু চাইছিল তোমার আর আলোর মধ্যে কেমন সম্পর্ক সবটা জানতে। তাছাড়া আলোর কিছু পিক নিতে চাইছিল। কারণ কি আমি জানি না। লিজা ওষুধটা কোকের মধ্যে মিশিয়ে ভাবিকে খেতে দিয়েছিল। বিশ্বাস কর, আমি জানতাম না। খাওয়ানোর পর ওদের ফিস ফিস করে বলতে শুনে আমি দৌড়ে এসেছি। ভাইয়া প্লিজ শান্ত থাকো, বাড়িতে কত মেহমান এসেছে। শ্রাবণ এই বিষয়ে একটা শব্দ উচ্চারণ করলো না। একবার আলোর দিকে চেয়ে বলল, ওর সঙ্গে থাক, আমি আসছি। এক পাও ঘরের বাইরে ফেলবি না। শ্রাবণ কথাটা বলে অপেক্ষা করলো না। হন্তদন্ত হয়ে ছুটল পুরাতন বাড়ির ছাদের দিকে। সেখানে ধুমধাম নাচ চলছে। মেঘবালিকা নাচে রে, মেঘবালিকা নাচে রে। লিজার সঙ্গে অভিক ডুয়েট নাচ করছে। বাকিরা ভিডিও করছে। কিছু রিল ভিডিও আর কিছু টিকটক অ্যাপসে সেগুলো ছাড়া হবে। নাচের মধ্যেই শ্রাবণ গিয়ে লিজার হাতটা নিজের হাতের মুঠোয় ধরে ফেলল। সঙ্গে সঙ্গে নাচ থেমে গেল। একজন তাড়াতাড়ি করে বক্সের গানটাও থামিয়ে দিল। কিন্তু জোরে একটা শব্দে সকলে কেঁপে উঠল। শ্রাবণ লিজার মুখে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। লিজা ছিটকে পড়েছে ফ্লোরে। সেখানে বসে মুখে হাত রেখে চোখের পানি ফেলছে। মুহূর্তের মধ্যে এমনটা ঘটবে কেউ আশা করেনি। অভিক ছুটে গিয়ে লিজাকে ধরে বলল, ভাইয়া ওকে মারলে কেন? কি করেছ? শ্রাবণ উত্তর দেবার প্রয়োজন মনে করল না। সোজাসুজি লিজাকে তুলে দাঁড় করিয়ে কঠিন স্বরে জিজ্ঞাসা করল, আলোর খাবারে ওষুধ কেন মিশিয়েছিস? আদর যত্ন করে খুনি পালন করছি আমরা। আমার ভালোবাসা স্নেহর কোনো দাম নেই তোর কাছে? ভাইকে উপরে উপরে ভালোবাসা দেখিয়ে তার বউকে খুন করার পরিকল্পনা করতে লজ্জা করলো না? কে আপন তোর কাছে বল? শ্রাবণ ওকে ঝাঁকিয়ে আবার ছেড়ে দিল। লিজা ভয়ে থরথর করে কাঁপছে। পড়ে যেতে গেল, কিন্তু পেছন থেকে মিতু ওকে ধরল। লিজাকে নিজের দিকে টেনে নিয়ে শ্রাবণের দিকে হুঙ্কার ছাড়ল, ও কিছু করেনি। তোমার বউ কি খেয়েছে ও কিভাবে বলবে? প্রমাণ ছাড়া একদম গলাবাজি করবে না। এতই যখন দরদ তোমার বউয়ের পেছনে, বডিগার্ড রাখতে পারো না? অযথা অন্যকে দোষারোপ করে থাপ্পড় মারতে এসেছ। মিতুর গা জ্বলানি কথা। শ্রাবণ নিজেকে শান্ত রেখে বলল, আমি লিজা আর তুলিকে আলাদা চোখে দেখি না, বরং ওকে একটু বেশি ভালোবাসা দেখিয়ে ফেলেছি। আমার তো জানা ছিল না ও ভাইয়ের থেকে একজন গণিকাকে বেশি বিশ্বাস করে আর ভালোবাসে। আসলে কি জানিস, কুত্তার পেটে ঘি ভাত হজম হয় না, সঙ্গদোষে লোহা ভাসে, ঠিক তেমনই অবস্থা ওর। আমি যত ওকে ভালোবাসি না কেন, ওর নজর তো নিচের দিকে। যেমন তুই অস্ট্রেলিয়া থেকে উস্টাকে ফিরে এসেছিস, সে খবর লুকিয়ে গিয়ে ভাবছিস, আহা শ্রাবণ মদনা তো আছে, এবার এক্কা দোক্কা করতে করতে ওর ঘাড়ে ঠিক ঝুলে পড়ব। কিন্তু এখানে এসে দেখলি শ্রাবণ বিয়ে করে সংসার করছে। অমনি শুরু করলে তোর নোংরামি। তোর মতো মেয়ে বেঁচে আছে কেন সেটাই ভাবছি আমি। আমার সঙ্গে রিলেশন থাকা অবস্থায় ওই ছেলেকে আলোর মতো ঘুমের মেডিসিন দিয়ে আজে বাজে ভিডিও তৈরি করে সেগুলো দিয়ে ওকে ট্যাপে ফেললি। সবাইকে উল্টো বোঝালি ছেলেটা নেশা করে জোর জবরদস্তি করেছে তোর সঙ্গে। বিশ্বাস কর, আমি সবটা বুঝতে পেরেও তোকে বলেছিলাম বিয়েটা করব। কতটা পাগল ছিলাম ভাব। তুই ভাবলি শ্রাবণের থেকেও বেটার। তোকে বিদেশে নিয়ে গিয়ে
সুখের সমুদ্রে ভাসিয়ে রাখবে। অমনি ষড়যন্ত্র করে বিয়ে করে নিলি, কিন্তু সবটা উল্টো হলো। বেচারা বুঝে গেল তুই কত বড় মাপের খেলোয়াড়। বেশি বুদ্ধির গলায় দড়ি। আমি পুলিশে খবর দিচ্ছি। আমার বউকে আজে বাজে মেডিসিন দিয়ে খুনের পরিকল্পনা করা হয়েছে। বাকিটা ওরা বুঝে নিবে। শ্রাবণ মাহমুদ তোর মতো মৃত্যুর চোখ রাঙানি দেখে ভয় করবে সেটা একটুও ভাবিস না। পরবর্তী থাপ্পড়টা তোর গালে পড়তো, কিন্তু নোংরা জায়গায় আমি হাত রাখি না। গা ঘিন ঘিন করে, বমি আসে। তোর মুখটা দেখলো সেম অবস্থা হয়। উপস্থিত সকলে হতভম্ব হয়ে গেল। মৃত্যুর চোখে পানি উপচে পড়ছে। কথায় বলে বাক্য দ্বারা ব্যক্তিকে জীবন্ত দাফন করা যায়, তেমন অবস্থা। লিজা মৃত্যুর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সোজাসুজি শ্রাবণের পায়ের কাছে পড়ে গেল। হাউমাউ করে কেঁদে উঠে বলল, ভাইয়া আমাকে মাফ করে দাও। আমাকে মারো, তবুও মুখ ফিরিয়ে রেখো না। আমি বুঝতে পারিনি। মিতু আপু আমাকে ভুল বুঝিয়েছে। আমি তো তখন ছোট ছিলাম, ঠিকঠাক জানতাম না। ও আমাকে বলেছে তুমি ওর সঙ্গে চিট করেছিলে, তাই তো আমার খারাপ লেগেছিল। শ্রাবণ পা ছাড়িয়ে নিল, মুখটা ফিরিয়ে নিয়ে বলল, আজকের পর থেকে আমার থেকে দূরে থাকবি। কোনো খুনির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। গিয়ে মিতু ম্যামের সঙ্গে বন্ধুত্ব কর। ও তোকে শিখিয়ে দিবে কিভাবে স্বামীকে ফেলে তার বন্ধুদের সঙ্গে বারে রেস্টুরেন্টে ডিনার করা যায়। 4 মাসের বাচ্চাকে পেটের মধ্যে খুন করে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করা যায়। শ্রাবণ নিজেকে ছাড়িয়ে নিল। মিতু চোখ মুছে এগিয়ে এসে বলল, তুমি কিন্তু ওভার রিয়েক্ট করছো। আমার নামে আজে বাজে কথাবার্তা বলে সকলের সামনে আমাকে ছোট করছো। কেন মিথ্যা বলছো শ্রাবণ? আমি নেহাত তোমাকে ভালোবাসি, তাই চুপচাপ হজম করছি। তোকে চুপ থাকতে বলেছে কি শুনি? তোর কুকর্ম সকালের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে, অপেক্ষা কর। তোর বর আমাকে নক দিয়েছিল, তোর নামে মামলা করেছে, সঙ্গে তোর যত নোংরামি আছে তার প্রমাণ সঙ্গে পাঠাবে। ডিভোর্স ইতিমধ্যে শেষ হয়েছে, সেটা তো জানিস। আমি আরেকটা কাজ করেছি বুঝলি, তোর বাপকে খবর দিয়ে বলেছি। বহুকাল তো মেয়েকে পরের বাড়িতে রেখে আয়েশ করলেন। এভাবে এই জঞ্জাল এখান থেকে নিয়ে গিয়ে আমাদের মুক্তি দিন, আমরা একটু বাঁচি। আমার ফুফিকে সুইসাইড করতে বাধ্য করেছিল তোর বাপ। কার রক্ত দেখতে হবে না? যা কাপড় গুছিয়ে রাখ, আমি দয়া করে পুলিশ ডাকছি না। প্রাক্তনের ওপরে এইটুকু দয়া শ্রাবণ মাহমুদ ভিক্ষা দিচ্ছে। আর একটা গলাবাজি করেছিস তো আমার খারাপ রূপটা দেখিয়ে দিব। প্রমিস করছি, এমন হাল করব পৃথিবীতে 1 সেকেন্ড নিঃশ্বাস ফেলার মতো সাহস পাবি না। শ্রাবণ অপেক্ষা করল না, যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। মনে হলো কিছুক্ষণের মধ্যে ভূমিকম্প হয়ে গেল। লিজার মা এসে মেয়েকে থাপ্পড় মেরে চুল টেনে নিয়ে গেলেন। ভাইয়ের থেকে মৃত্যুর সম্পর্ক উনি কিছুক্ষণ আগে সবটা শুনেছেন। ভেবেছিলেন বাড়ির ঝামেলা মিটলে বলবেন, কিন্তু এর মধ্যে এত কিছু হবে ভাবতে পারেননি। মানুষ যতই ননদের ছেলে মেয়েদের ভালোবাসুক, নিজের ভাইয়ের ছেলে মেয়েদের থেকেও সেটা বেশি না। ভদ্রমহিলা লিজাকে নিয়ে গিয়ে আচ্ছা করে পিটালেন। এমন সাহস দেখানোর আগে এবার থেকে 100 বার ভাববে। মৃত্যুর ভয়ে বুক কাঁপছে। ভেবেছিল অস্ট্রেলিয়া গিয়ে যা করে এসেছে সেটা এখান অবধি পৌঁছাবে না। যদিও বা আসে, ততদিনে নিজের জন্য আলাদা একটা জায়গা ঠিক তৈরি হয়ে যাবে। ভরসা ছিল শ্রাবণ, আজ সেটাও শেষ। একে একে বাড়ির সকলে ওকে কথা শুনিয়ে দিল। মৃত নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করল। অতিরিক্ত লোভ মানুষের ধ্বংসের কারণ, কথাটা বুঝতে অনেক দেরি হয়ে গেল। এখন কুল কিনারা পাচ্ছে না। ভোর রাতে আলোর জ্ঞান ফিরল। মাথা ভার হয়ে আছে। আবছা অন্ধকারে পাশে ছায়ামূর্তি দেখে ঘাবড়ে গেল। হাত টেনে উঠতে চাইল, তার আগেই শ্রাবণ বলে উঠল, তুমি ঠিক আছো? কোনো সমস্যা হচ্ছে? আলো শান্ত হলো। ঘুমে চোখ জড়িয়ে আসছে। শ্রাবণ ওর মাথায় হাত বুলিয়ে পুনরায় বলল, কোনো অসুবিধা হচ্ছে?
আলো পাশ ফিরে ওর দিকে চাইল। শ্রাবণের হাতের মুঠোয় ওর ডান হাত আবদ্ধ। আলো মাথা নাড়িয়ে উত্তর দিল, আমি ঠিক আছি। আসলে চোখ বন্ধ হয়ে আসছে। আচ্ছা, কোকটা কি ভালো ছিল না? ডেট ওভার হয়ে গেছে হয়তো। ওখানে কতগুলো মানুষ ছিল। আপনি সবাইকে খেতে মানা করেছেন তো? ওর বোকা বোকা কথা শুনে শ্রাবণের হাসি পাচ্ছে। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে ধমক দিল, সাবধানে থাকতে বলেছিলাম না? সামনে কোক দেখে লোভ সামলাতে পারলে না, অমনি ঢকঢক করে খেয়ে নিলে। বিষ আর অমৃতের মধ্যে কি পার্থক্য নেই? খাওয়ার সময় টেস্ট পরিবর্তন দেখলে, তবুও খেয়ে নিলে। কি চমৎকার! আমার কপাল একটা বলদ জুটেছে। যে যখন পারছে সুযোগ পেয়ে বাস দিয়ে যাচ্ছে। ইচ্ছে করছে নিজের কপাল নিজে হাতুড়ি দিয়ে ভেঙে দেখতে। সেখানে আরও কত ঝামেলা লেখা আছে কে জানে। এমন হলে সংসার কবে করব আমি? শ্রাবণের কণ্ঠ হতে আফসোস ঝরে পড়ছে। হুদায় রাগ হচ্ছে। খুব ইচ্ছা ছিল মিতুকে ইচ্ছা মতো পিটিয়ে আসতে, কিন্তু মহিলা মানুষ ভেবে ছেড়ে দিয়েছে। এখানে আরও 3টা দিন থাকতে হবে। নিজের উপরেও রাগ হচ্ছে। ঘরটা খালি থাকলে আলো বাইরে যেতে পারত না। দোষ ওর কম নেই। আলো ঘুম ঘুম কণ্ঠে ওকে চমকে দিয়ে উত্তর করল, সকলেই খেয়েছে তাহলে একা আমাকে দোষারোপ করছেন কেন? আপনি বাইরের লোকদের সঙ্গে ঝগড়া করে পারেন না বলে আমার সঙ্গে সেটা পুষিয়ে নেন। আমি জানি না ভেবেছেন আমি ঝগড়া করি? শুধু তর্ক ছাড়া কিছু পারো না। চুপচাপ ঘুমাও। এই বাড়ির পেছনের বটগাছে ভূত আছে। অতিরিক্ত কথা বলে বিরক্ত করলে ওরা নেমে এসে ঘাড় মোটকে দিবে। আলো ভয়ে হাত পা গুছিয়ে নিল। শ্রাবণের হাতটা আরও খানিকটা চেপে ধরে বালিশে মুখ গুজল। দ্বিতীয়বার মুখ খোলার সাহস নেই। ভূতে প্রচুর ভয়র। শ্রাবণ বুঝতে পেরে সামান্য শব্দ করে হাসল। মেয়েটা পরিস্থিতি বুঝে আচরণ করে, কখনো কঠিন আবার কখনো নরম। বিয়ে বাড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল সকাল কোর্ট পেপার সঙ্গে কয়েকটা অ্যাডাল্ট ভিডিও আর ছবি এসে হাজির হয়েছে। সেটা নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। ডাইনিং রুমে সকলে জড়ো হয়েছে। মিতু মাথা নিচু করে কান্নাকাটি করছে। শ্রাবণ রাত জেগে আলো দেখাশোনা করেছে বিধায় এখনো ঘুমিয়ে আছে। আলো উঠে এসেছে। কড়া লিকারে একটা চা হলে কিছুটা ভালো লাগবে এই আশায়। মাথা এখনো ঝিমঝিম করছে। বাড়ির সকলে মিতুর বিপক্ষে, কিন্তু অদ্ভুতভাবে রতন ওর পক্ষে সাফাই গেছে, যেটা রাকার পছন্দ হলো না। পাশ থেকে চাপা কণ্ঠে বলল, প্রথমবার যখন ওরকম কাজটা করলো তখন যদি কড়া করে ঠাটে একটা থাপ্পড় লাগানো হতো তাহলে এসব বদ বুদ্ধি করার সাহস পেত না। ছি, লজ্জাশরম থাকলে কি কোনো মেয়ে এহেন কাজকর্ম করে? রতন নাক ফুলিয়ে ধমক দিল, কাজকর্ম ফেলে ওকালতি করতে তোকে কে ডেকেছে? আজকাল খুব গলাবাজি হচ্ছে না? গলা নামিয়ে দিব। চুপচাপ গিয়ে কাজকর্ম কর। বাচ্চাদের খাবার দে। রাখা মাথা নিচু করল। এতগুলো মানুষের সামনে ধমক শুনে লজ্জা লাগলো। রতন ওকে বিয়ের পরদিন থেকে তুই করে কথা বলে। আগে শুনতে কেমন লাগতো, নিষেধ করেও কাজ হয়নি, তাই এখন আর বলে না। রাকা চোখ ছলছল করছে, তবু উত্তর দিল, আমার কাজ কি কেউ করে দেয়? গলাবাজে আমি না, বরং কে করছে সবাই দেখছে। রাকার ইঙ্গিতপূর্ণ কথা শুনে রতন স্থির থাকতে পারল না। আগে থেকে রাগ ছিল, সেটা ঝেড়ে দিতে রাকার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে হইচই পড়ে গেল। পাশ থেকে বড় চাচি ধমক দিলেন, কি হচ্ছে রতন? অযথা বৌমাকে মারছো কেন? যে ভুল করছে শাস্তি সে পাবে। মিতুর বাবা আসছে, ওকে নিয়ে যেতে। মানুষ করে বিয়ে দিয়েছে, দায়িত্ব যা ছিল পালন করেছে, বাকিটাও নিজের সিদ্ধান্ত। বহুবার বুঝিয়েছি, আর কোনো সুযোগ নেই। সোনিয়ার বিয়েতে আমি আর কোনো ঝামেলা চাইছি না। খেয়াল রাখবে উপস্থিত আত্মীয় স্বজনদের মধ্যে যেন এই কথা প্রকাশ না হয়। এবার যাও। রতন বড় মাকে ভীষণ শ্রদ্ধা করে, আদেশ পেয়ে চলে গেল।
একে একে জায়গা শূন্য হলো, কিন্তু রাকা পা তুলতে পারল না। ঘর ভর্তি মানুষের সামনে অপমানিত হয়ে শরীর কেমন আনচান করছে। আলো পাশ থেকে সবটা লক্ষ্য করলো। রতনকে দেখে নিজের বাবার কথা ভীষণ মনে হলো। ভাবল, এরা নিজেদের রাগ ঝাল মেটানোর জন্য স্ত্রীর গালটাকে বেছে নিয়ে কি এমন আনন্দ পায়। রাকা চোখের পানি মুছিয়ে দিয়ে ওর হাতটা ধরে শান্ত হয়ে চাপা কণ্ঠে বলল, নিজেকে তুমি যত নিচু স্তরের ভাববে ততই মানুষ তোমাকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলতে চাইবে। সম্মান আর ভালোবাসা নিজ যোগ্যতা অনুযায়ী অর্জন করতে হয় বুবু। এই যে তুমি কাঁদছো, তোমার কান্না দেখে লোকজন আহা বললেই কি তোমার দুঃখ চলে যাবে? বুবু, প্রতিবাদ শুধু তর্ক করলে হয় না, চুপচাপ থেকেও প্রতিবাদ করা যায়। যেখানে তোমার সম্মান নেই, ঝড় জঞ্জা পার করতে বুকে আগলে নেওয়ার মতো একখানা ভালোবাসার বুক নেই, সেখানে অশ্রু বিসর্জন দিয়ে কি হবে বুবু? কতকাল চলবে এটা? আলো থামল। রাকা চোখের পানিও ইতিমধ্যে থেমে গেছে। আজ বাইরে বলে সামান্য থাপ্পড়ে রতন থেমেছে, কিন্তু ঘরে হলে কি থামতো? যতক্ষণ রাগ থাকতো ততক্ষণ ঘর বন্ধ করে পিটাতো। তারপর একটা দিন নিখোঁজ থেকে ঘরে ফিরত, তখন সবটা সে আগের মতো। বউ পিটিয়ে যে কাটা জায়গায় মলম লাগিয়ে ভালোবেসে রাগ ভাঙানোর প্রয়োজন হয়, সেটাও ধাঁচে নেই। রাকাকে ভাবতে দেখে আলো হাসল। আর কিছু বলার নেই, বাকিটা রাকা নিজ দায়িত্বে করবে। মাঝে মাঝে একটুখানি খল নায়িকা হলে অসুবিধা কিসের? জীবন এতটা সহজ না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।